এবার অফিসে আমাদের একটা ডিফারেন্ট পরিবেশ, একটু অন্যরকম, মানে আমার সঙ্গে অনেকটাই গ্যাপ। তো সেখানেও তো ওরা আমাকে ফেলা হয়েছে যে বি দেয়ার, লার্ন সাম। একটাই করেছি বেশ বড়, তো লোকেরা তখন টুকরো হয়ে যায় সব চ্যালেঞ্জে। আমি একদিন রাত্রির বেলা আমার ঘরে না, আমার জানলা থেকে, যেহেতু কাঁচের জানলা, রোডের ওপরে পুরো আলোটাই আমার ঘরে পড়ে। তো আমি একদিন ওরকম রাত্রিরে টয়লেটে ওয়াশরুমে যাচ্ছি আর খুব দৌড়ে বেরোচ্ছি, তখন বয়সটা আর একটু কম ছিল, মানে বেশ আলোকিত ঘর, পরিষ্কার। লাহিড়ী মশাইয়ের ফটোটা তো ওটা ল্যামিনেটেড ফটো একটা পেয়েছিলাম, সেটা তো গ্লসি। হঠাৎ করে দেখলাম লাহিড়ী মশাইয়ের, আমি ঠিক করলাম কি করব, এবার ঠিক আছে আমি তাহলে গাড়ি করে দাও, যেতে আমাকে হবে। আমি দেখছি পুলটা মারাত্মক, এত টানছে না লাইরি মশাই, বাচ্চা বাচ্চা ছেলে, যেন মনে হচ্ছে এক একটা পদ্ম ফুল, পিঙ্ক কালারের, আমাকে এরকম করে ডাকছে, হাসছে আর ডাকছে। আমি ঢুকবো কি গেট দিয়ে, আমি যে ক্রিয়াযোগের এই এফেক্ট হয়, বাপরে, পিঙ্ক একদম ছেলেটি, বাচ্চাটি পিঙ্ক, মানে কি লেভেলে শান্ত। ও ও ও মানে ওই শান্তি, যেন প্রশান্তি, ওইটুকু বাচ্চার আশা, মানে আশা করাটাই একটা, দেখিও না তাদের আশেপাশে। কিছু একটা পেজ খুলেছি, নেটটা খোলা ছিল, তো যাই হোক ওইখানে সেদিন এটা, সেই দিন সকালবেলা ওরকম দেখলাম এটা সরু, মানে এত ছোট যে ওটাকে ইগনোর করা আলাদা করে চোখে পড়ার না, 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 জাস্ট একটা নাম্বার। সেই জন্য কোনো আর প্রতিবাদ না করে আমি গিয়ে কিছু আর জানতে চাইলাম না, একদিন বসলাম ভেরি ফার্স্ট ডে, প্রথম দিন আমি যখন বসলাম, আমি একঘর লোক, আমি দেখছি ব্রহ্মা বাবার মাথার পেছনে। নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। আর একটি নতুন পডকাস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই প্রত্যেকটা পডকাস্ট ভিডিওতেই আপনাদের সামনে এমন কিছু আমি তুলে ধরার চেষ্টা করি যেটা অবশ্যই অন্য ভিডিও থেকে আলাদা, কিন্তু সূত্র যেখানে গাঁথা থাকে সেটা হলো দৈব অলৌকিকতা। এবং এই দৈব অলৌকিকতার সূত্রে যার সাথে আমার পরিচয়, মাননীয়া পাপি সেনগুপ্ত, যিনি এসছেন টালিগঞ্জ থেকে। তার জীবনে এমন কিছু দৈব অলৌকিক ঘটনা রয়েছে যেগুলি অবশ্যই প্রকাশ্যে আনা দরকার এবং আপনাদের জানা দরকার। আসলে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের একটাই উদ্দেশ্য, মানুষের মধ্যে সুচেতনাকে আরও বেশি জাগ্রত করা, আরও বেশি সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করা, অবশ্যই ঈশ্বর এবং আপনাদের সহযোগিতায়। আপনারা যারা নিজেদের দৈব অলৌকিক ঘটনা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চান, তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ভয়েস করে আপনাদের এই ঘটনাটা পাঠিয়ে দেবেন। যদি মনোনীত হয় আমরা যোগাযোগ করে দেবো। অবশ্যই তখন আপনি স্টুডিওতে বসে বলবেন আপনার দৈব অলৌকিক ঘটনা, এবং সেটা শুনবে এই সারা বিশ্বের আধ্যাত্মিক বাঙালি। নমস্কার পাপড়িদি, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাদর আমন্ত্রণ জানাই। আজকে আপনার কাছ থেকে বেশ কিছু ঘটনা আমি শুনতে চাই। আসলে মানুষের জীবনের প্রায় পুরোটাই হয়তো অলৌকিক, সেটা সে কখনো বুঝতে পারে, কখনো বুঝতে পারে না। তো আজকে আর দেরি করব না, আপনি আপনার কাহিনী শুরু করুন এবং আমরা শুনতে থাকি। আর একটা খুব বড় কাহিনী আছে, এটা আমার কাছে একটা বড় পাওনা। বরাবরই আমার বন্ধু সংখ্যা কম, কিন্তু আমি অফিসের কথা বলছি, সব জায়গাতেই আমি বন্ধু বোধহয় আমিই চুজি নাকি ওটা হয়ে যায় আমার, বুঝতে পারি না, জানি না। আমার ছোটবেলাটা সবার সঙ্গে মিলে মিশে, আমি খুব মিশুকে, আমি খুব ফ্রেন্ডলি, আমি খুব কথা বলতে ভালোবাসি, সব ঠিক আছে, বাট একদম সাধারণ কথা সব সময় বোধহয় আমি নিতে পারি না, যার ফলে হয়তো আমি একটু নিজেই চুজি হয়ে যাই। বন্ধু সংখ্যাটা সেই অর্থে কম। এবার অফিসে আমাদের একটা ডিফারেন্ট পরিবেশ, একটু অন্যরকম, মানে আমার সঙ্গে অনেকটাই গ্যাপ। তো সেখানেও তো ওরা আমাকে ফেলা হয়েছে যে বি দেয়ার, লার্ন সামথিং, এবং বিশাল বড় বড় চ্যালেঞ্জ ফেস করেছি। একটাই করেছি বেশ বড়, তো লোকেরা তখন টুকরো হয়ে যায় সব চ্যালেঞ্জে। তো কিছু লার্নিংস আছে তো, থাকবেই। তো কিন্তু অফিসে যেটা আমার পাওনা, সুদীপা চক্রবর্তী বলে, চ্যাটার্জি বলে একজনের নাম বললাম, দিদি, আর একজন হচ্ছে আপনার এই অঞ্চলেই থাকে, উনি হচ্ছেন খুব বড় ক্রিয়াযোগী, কানু দে। কাছে আসবেন না, হয়তো ডাকলেও আসবেন না, গৃহী মানুষ, সংসার নিয়ে মারাত্মক ব্যস্ত,
কিন্তু ওই রকম ভাবে ক্রিয়াযোগ প্র্যাকটিস অভাবনীয়, অনেক দূর অনেক দূরে। এদের দুজনের আমি একদম হৃদয়ের মাঝখানে বাস করতাম। মানে যতদিন দাদা কাজ করেছেন, বৌদি কিন্তু আমার জন্য খাবার নিয়ে যেতেন আর কি, এত দূর থেকে ট্রেনে করে কষ্ট করে। কিন্তু ওই লাঞ্চের সময় হুম, আমাকে পেটাল বলে ডাকতেন, যেহেতু আচ্ছা। পাপড়ি, আমাকে পেটাল পেটাল চলে আসুন করে। এই দাদা, কেন এতটা বললাম, এই দাদা হঠাৎ লাহিড়ী মশাইয়ের কে এই শ্যামাচরণ এই বইটা দেখালেন, আহ, কথা বলছেন। লাহিড়ী মশাই এর কথা যদি বলি, আহ, একটু শুরু করি আমার বাবাকে দিই। বাবা মাকে একদিন হঠাৎ ওরকম, মা রান্না করতেন বা অফিসের পরে দুজনেই ফিরছেন রাত্রিরে, অনেক রাত, 9:30 10টা। বাবা বললেন, বুঝলে ভারতের সাধকে এসব লেখা আছে। মানে বাবা বলছেন এ তো ম্যাজিক্যাল জিনিস, অভাবনীয় জিনিস, যে এইসব বড় বড় সাধকরা এরকম করেছেন। বাবা বলছেন, বাবা বর্ণনাও করছেন তাদের বড় বড় ক্রিয়াকলাপ, তারা চলে গেলেন, লাহিড়ী মশাই এইভাবে আহ, জন্ম হলো যোগানন্দে, সবই বলছেন। কিন্তু তার মধ্যে বাবার জন্য একটা হাসিও আছে, তাচ্ছিল্য। হুম, মানে বিশ্বাস করছি করছি না এরকম হুম, একটা। তো লাহিড়ী মশাই তখন থেকে শোনা। আচ্ছা। মা বললেন কে উনি, বাবা তখন বলছেন শ্যামাচরণ লাহিড়ী, বড় করে নাম নিলেন। হুম, হুম, এইটা আমার কানে ধ্বনিত হচ্ছে, হুম, রবীন্দ্রনাথের কথা, আমি কান পেতে রই। তো আমার সোল কিন্তু কান পেতে ছিলই, ছিল। তারপরে বিশাল গ্যাপ, আমি কোনো বই পড়িনি, যোগী কথামৃত পড়িনি, কিছু না, বিশাল গ্যাপ। তো একটা সার্টেন পয়েন্টে গিয়ে আমার একটা বই আর কি পড়ছিলাম, মানে নেটে কোথাও দেখছি একটা বইয়ের কথা লেখা। আহ, উফ, কি সাংঘাতিক! মানে ফিডব্যাকই পড়ছি, 1500 2000 3000 ফিডব্যাক, তার মধ্যে এক একজন এক একটা ম্যাজিক্যাল জিনিস নিজের লাইফে হয়েছে বইটা পড়ে এরম লিখছে। আমরা কি সেই বই, তাহলে তো জানতে হয়, তাহলে আমাকে হুম, জানতে হুম, হয় কি সেই বই। তো জানতে পারলাম, তারপরে আমি বইটা মূল পোস্টটাতে গেলাম, গিয়ে দেখলাম সেই বইটা হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি, যোগী। যোগী। হুম, এবার আমার হয়ে গেল, মাথা ঘুরে গেল, ওটা আমায় জানতে হবে। আর আমার হাজবেন্ড আছেন সব অনুসঙ্গ দেওয়ার জন্য। বললাম, কিনলাম, বই পড়লাম, আমি বললাম হ্যাঁ, ঠিক তাই, এ তো সত্যি জীবন ঘুরিয়ে দেয়া। এই আমার শ্যামাচরণ লাহিড়ী মশাই আমার এবার জীবনে কিন্তু প্রবেশ করলেন। ফুললি ঢুকে গেলেন। এবার এইবার আমার মনে পড়লো, আমার বাবা তো মাকে গল্প করতো প্রায় হুম, প্রায়। হুম, শ্যামাচরণ নামটা আমি শুনেছি, লাহিড়ীও শুনেছি, এবং নট আমাদের বেঙ্গলেরও ব্যাপার না, হুম, বিহার ইউপি এই সব অঞ্চলের। তো উনি কিন্তু প্রবেশ করে গেলেন। এবং আহ, বড় ঘটনাটাতে আসছি, তার আগে একটু করে করে ছোট করে বলি। আমি এবার চেষ্টা করলাম, ক্রিয়াযোগ হুম, দীক্ষা নিতে হবে, হুম, গ্র্যাজুয়ালি হচ্ছে। কানু বাবু, কানু দে যে দাদা, উনি প্রতিদিন অফিসে আমাদের লাঞ্চে ওই আলোচনা, ওই আলোচনা, আর মধুর সেসব কথা। কানুদা কি হলো, ক্রিয়াযোগে বসলেন, কেমন হলো? আর বলবেন না, আপনাকেই বলছি, এগুলো তো বলা যায় না, এই সাংঘাতিক ভাবে এরকম একটা কিছু হলো, হুম, একটা সাংঘাতিক কিছু হলো এরকম। মানে উনি এসছিলেন, মা মাতৃশক্তি বলুন বা কোনো সুপার পাওয়ার। এবং বৌদিও দীক্ষিত, অদ্ভুতভাবে কানুদার দীক্ষা হয়েছে। কিন্তু বৌদি সংসারের, ওনার 2 মেয়ে, তাদের বিয়ে থা, পড়াশুনো, বাচ্চা সব সামলাতে গিয়ে বৌদি বলছেন তুমি করো। বৌদি ফুল প্রোটেকশন দুবেলা দাদাকে দেন। হুম, তখন ভূভারত উল্টে গেল, দাদা ওই যোগে বসাটা কিন্তু আটকাবে না। বৌদি কিন্তু সেই রকমই অ্যারেঞ্জমেন্ট করেছে, ভেরি স্ট্রিক্ট বৌদি। বৌদি ওই ব্যাপারে, ক্রিয়াযোগের ব্যাপারে নিজে করেন না ঠিক কথাই, কিন্তু দাদাকে এগিয়ে দিয়েছেন। তো দাদা এসে সমস্ত 59 40 সব গল্প বলতেন, প্রতিদিনের অভিজ্ঞতা, আর খালি বলতেন করুন করুন, নিন নিন দীক্ষা। তারপরে আমিও আস্তে আস্তে ধীর পদ, কোথায় যাব, গুরু কি হবে, দাদার গুরু তো হবে না, এরম আমার চললো। ভাবছি আবার ভাবছি না, এরম চলতে থাকছে। সময়ের তো সবকিছুই কাল, সবচেয়ে বড় হচ্ছে কাল আমাদের জীবনে, ওয়েট করে আছি। তো আমার বাবা ইভেনচুয়ালি একটা ঘটনা হলো, সেটাও খুব ভালো ঘটনা নয়, আনরিসোর্সফুল ঘটনা আমার বাপের বাড়িতে। তো বাবা ডিসাইড করলেন আমার কাছে 2.5 মাস এসে থাকবেন। এবং আমার বাবা আজও, এত শরীর খারাপ, এত দায় দায়িত্ব মায়ের সেবা করার পরেও, সকাল বিকাল সে কিন্তু উদাত্ত কণ্ঠে গীতা পড়েন, উপনিষদ,
এবার আমার বাবা এসে আমার বাড়িতে রয়েছে। বাবা ওরকম এসে গীতা পড়তেন সকালবেলা উঠে। আমার যে লাহিড়ী মশাইয়ের বই সমস্ত কিছুই বাবা বইগুলো অ্যারেঞ্জ করতেন। ওই বাইরের ঘরে বসে ওখানে সোফায় বসে বাবা জোরে জোরে উচ্চারণ করতেন, মন্ত্রোচ্চারণ তো চলছে। তার মানে মন্ত্রোচ্চারণ মানে কিছু পিউরিফিকেশন হচ্ছে হয়তো বা ঘরে। আমি একদিন রাত্রির বেলা আমার ঘরে না, আমার জানলার থেকে, যেহেতু কাঁচের জানলা, রোডের ওপরে পুরো আলোটাই আমার ঘরে পড়ে। তো আমি একদিন ওরকম রাত্রিরে টয়লেটে ওয়াশরুমে যাচ্ছি আর খুব দৌড়ে বেরোচ্ছি। তখন বয়সটা আর একটু কম ছিল, সবসময় দৌড়ির ওপরেই থাকতাম। বাইরে থেকে আলো হ্যাঁ, বাইরে ঘরের মধ্যে থেকে আসতো। কাঁচ থেকে আলো পড়ছে। তো আমার ঘর কিন্তু অ্যাজ গুড অ্যাজ একটা সুন্দর আলো জ্বালে, মানে হুম। নট মিনি বাল্ব ইভেন, ডিম লাইটও না, মানে বেশ আলোকিত ঘর, পরিষ্কার। লাহিড়ী মশাইয়ের ফটোটা তো ওটা ল্যামিনেটেড ফটো একটা পেয়েছিলাম, সেটা তো গ্লসি। হঠাৎ করে দেখলাম লাহিড়ী মশাইয়ের ফটো থেকে দুটো সাদা, মানে এত সাদা গ্লিটারিং হোয়াইট, দুটো ফড়িং এর মতো, জাস্ট ফড়িং এর থেকে একটু বড় সাইজ হবে, বড় ফড়িং এর সাইজ কি আর একটু বড়, দুটো এরকম দুজন উড়ে ওই যে কর্নারে গেল, ওখানে সারদা মা ফটো আমার ঘরে, ওই কর্নারটায় ঘরের ওই ছাদের ওই উপরটাতে চলে গেল। আর আমার তো ওইগুলো চলতে থাকে ভেতরে, আমি বুঝে গেলাম, কেননা আমি যোগী কথামৃততে পড়েছি লাহিড়ী মশাই যেখানে থাকেন ওনার পুজো হয় প্রতিদিন, প্রতি রাত্রিরে দেবদূতরা পুজো করেন এসে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, যে অবস্থাতেই উনি হয়তো ওই মন্ত্র পড়ে পড়ে আমার লাহিড়ী মশাই ওখানে হয়তো ভালো লাগছিল, সে জীবন্ত হয়ে গেছিলেন আমার বাবার কারণে। হ্যাঁ, সেই জন্য ওই তারা ফটোর ওই সঙ্গে প্রাণ বসেছিলেন। পুরুষকে এসে, হ্যাঁ, এসে ওনারা হয়তো পুজো করতে এসছেন। এটা আমার অনুভব, বা সেইটা এটা কোথায়, একদম সেটা চোখে উঠে দেখা। চলে গেল ছাদের দিকে? তারপরে আমি আলো জ্বালালাম আচ্ছা, একদম ছাদে, সাদা ছাদে, আচ্ছা, আচ্ছা, মিলিয়ে গেল জাস্ট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং আমি তাকিয়েও ছিলাম, মিলিয়ে গেল। আমি খুঁজতে শুরু করলাম মাটিতে পড়েছে কিনা। মাটি তো পরিষ্কার, কোথাও উড়ে মাটি চলে না, গেল কিনা? কোথাও উড়ে। ওই কর্নারটাতে একদম ব্লাইন্ড কর্নার ওটা, ওখানে জানলা নেই, ভেন্টিলেটর নেই, শুধু সারদা মার একটা ফটো আছে। এটা সারদা, তো আপনার খুব সাংঘাতিক দর্শন হলো। হ্যাঁ 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 হ্যাঁ, নিজের অজান্তেই আপনি দেখে ফেললেন। হ্যাঁ, একদম, হ্যাঁ এবং দর্শকরা বুঝতে পারছেন হ্যাঁ যে এইরকম বিভিন্ন রকমের ঘটনা আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে, যেগুলো আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু তারা আমাদের গুরুত্বর আশা করেন না। তারা নিজেদের মতো অবস্থান করেন তাদের নিজের অস্তিত্ব নিয়ে। কিন্তু কখনো কখনো আমাদের সচেতন মন বা অবচেতন মনের অলিগলিতে তাদের অস্তিত্ব কিন্তু তারা টের পাইয়ে দেন। তা সেটা কিন্তু এই ঘটনাটা, মানে দিদির এই সেই গভীর রাতের ঘটনাটা কিন্তু তার একটি নিদর্শন। লাহিড়ী মশাইয়ের দীক্ষা সিরিজটা বলবো। হুম, দীক্ষা আমার কিভাবে হলো, আমি তো তখন ক্ষেপে উঠেছি, দীক্ষা নিতেই হবে, দীক্ষা যেন নিলেই আমি কি একটা হয়ে যাব। কিন্তু দীক্ষা নিয়ে তো নেওয়া জিনিস, পাওয়া এক জিনিস, আর রক্ষণাবেক্ষণ আর এক অবশ্যই, জিনিস, তাই না বলুন? অবশ্যই, অবশ্যই। মূল্য দিতেই হবে। তো সেই মূল্য, আমি গেলাম দক্ষিণেশ্বরে খোঁজপত্র নিয়ে, সেখানে রেজিস্টার করালাম, সেদিন রইলাম। এবং যে সাংঘাতিক সাধনা, যে কত ঘন্টা আমার এখনো মনে আছে, চুপ, পিন ড্রপ সাইলেন্ট করে তাদের শিষ্যরা, যা কাশি অবধি নেই, একটা খুচ আওয়াজ নেই, ওইরম ভাবে তোমায় থাকতে হবে। হ্যাঁ, কতটা শান্ত সমাহিত হলে ঈশ্বর ধরা দেন। হ্যাঁ, সেইটা দেখে এলাম। এবং এবং যাওয়ার আগে অবধি আমার সবকিছুই, আমি ভীষণ ডিপেন্ডেন্ট টাইপের একটা মানুষ। ছোটবেলা থেকেই ওরকম, বাবা মা কাকা মাসি পিসি, মানে সেই স্পুন ফেড হুম, বেবির মতো। আমার বিয়ের পরে বাবা হ্যান্ড ওভার করে দিল হাজবেন্ডের ঘরে, ওখানেও আমার নন্দাইরা সব বাবার থেকে 5-10 বছরের ছোট, বাবা মেসো কাকা আর একটা গ্রুপ অফ বাপের বাড়ি হয়ে গেল। দিদিরাও আমার মা মাসিদের বয়সী, সুতরাং ওখানে আমি সবসময় ডিপেন্ড করি, এবং ওনারাও বলতেন তুমি সবকিছু ওর সঙ্গে গিয়ে গিয়ে করবে, এবার হাজবেন্ড একমাত্র ভরসা। তো হঠাৎ করে, সেটা মার্চ মাস ছিল, মার্চ মাসে আমরা সবাই জানি ইয়ার এন্ডিং এর সেই হুম। অ্যাকাউন্টেন্ট যারা, তাদের তো সাংঘাতিক অবস্থা হয়। তো মার্চ না, সরি, এপ্রিল মাস ছিল বোধহয়, হ্যাঁ, কিছু একটা প্রেশার অ্যাকাউন্টসে। আমার হাজবেন্ড যেতে পারবেন না কোনোভাবেই না, আজকে তো লাস্ট ডেট, আমাকে এটা কি ডেট আছে, করতেই হবে।
কি করব? আমি ঠিক করলাম কি করব। এবার ঠিক আছে, আমি তাহলে গাড়ি করে দাও, যেতে আমাকে হবে। আমি দেখছি পুলটা মারাত্মক, এত টানছে না লাইরি মশাই, মানে লাইরি মশাই তখন থেকেই টানছে যে বুঝেছে হয়তো বাচ্চাটা ভালো, এটাকে একটুখানি টানি, টানলে যদি কাজ হয়। এবার আমি বললাম তাহলে আমাকে তাহলে গাড়ি করতে হবে। আমার এখনো মনে আছে 900 টাকা দিয়ে গাড়ি ভাড়া হলো। হ্যাঁ, গাড়ি ভাড়া করে আমার ভাইকে ভাইকে বোধহয় সঙ্গে পেলাম, ভাইকে পেলাম। তো চলে গেলাম। তো দক্ষিণেশ্বরের যে যোগানন্দ আশ্রমে ওখানে রেজিস্ট্রেশন করালাম এবং দীক্ষা নেওয়ার চেষ্টা। দীক্ষা নিয়ে বলছে পড়ে পরীক্ষা দেবে। ওদের তো আছে যেটা বিহার থেকে কোনো রাঁচি থেকে বোধহয় আসে, ওই কোর্স নোট আসবে, পড়ে প্রথম প্রথম কয়েকটা করেছি, উত্তর দিয়েছি, তারপর এগুলো আর হিউজ ভলিউম, এখনো কোর্স নোটগুলো দেখি দুঃখ হয়, কিন্তু আর উত্তর দিয়ে আর আমার হলো না, ব্যাপারটা কমপ্লিট হলো না। এবার দীক্ষা ওটা ম্যাজিক্যালি হলো, অদ্ভুতভাবে সেই ভোগ খেলাম এবং হলো অদ্ভুত, মানে বিশ্বাস করবেন না, সেদিকে এত গরম ছিল, রাস্তায় একটা প্রাণী ছিল না। আমি যে টালিগঞ্জ থেকে অত দূর গাড়ি করে গেছি দুপুরবেলা, একটা লোক ছিল না ওই সকাল 9টার সময়, মানে এইরকম গরম ছিল। হ্যাঁ, তো কিন্তু কিছু বাধা মানে না, যখন ওনারা টানেন না কোনো বাধা হয় না, শুধু সংযোগটা রেখে দিতে হয়, ব্রিজিংটা রেখে দিলে চলে যাওয়া যায়। তো চলেও গেলাম, ঘুরেও চলে এলাম, সব হলো, আলটিমেটলি হলো না, যাই হোক। ওনার ভোগটা তো খেলাম, আর অদ্ভুত সব মানুষ দেখলাম, বাচ্চা বাচ্চা ছেলে, যেন মনে হচ্ছে এক একটা পদ্ম ফুল, পিঙ্ক কালারের, আমাকে এরকম করে ডাকছে, হাসছে আর ডাকছে। আমি ঢুকবো কি গেট দিয়ে, আমি যে ক্রিয়াযোগের এই এফেক্ট হয়, বাপরে, পিঙ্ক একদম ছেলেটি, বাচ্চাটি পিঙ্ক, মানে কি লেভেলে শান্ত। ও ও ও মানে ওই শান্তি, যেন প্রশান্তি, ওইটুকু বাচ্চার আশা, মানে আশা করাটাই একটা, দেখিও না তাদের আশেপাশে, আশপাশে দেখতেও পাই না। ও আমাকে এরম এরম হাত দিয়ে, আমি ঢুকতে পারছি না, ওকে তাকিয়ে হয় না আটকে গেছি, যে এই মানুষ এরম হয়। তা আবার বলছে আসুন, মানে মুখে আর বলবে না, মানে ঢুকুন আপনি। বলে হ্যাঁ, তখন আমার সম্বিত এলো, মানে এইরকম একদম আপনার ওই মায়ের যে পদ্মের যে পিঙ্ক কালার, ওই পিঙ্ক ওর গায়ে দেখেছি। তো এটা একটা তো হলো না, ঠিক আছে। তারপরে আবার হাজবেন্ড চলে যাওয়ার পরে দেখলাম ঈশ্বর তো ফাঁকাই করেছে, এবার আমার ক্রিয়াযোগটা নিয়ে পড়া দরকার। খুঁজছি এবার, যার সঙ্গে সংযোগ হলো আমার হাইকোর্টের যে অ্যাডভোকেটদের ট্রেনিং দিয়েছিলাম এনএলপি, তো ওই একটা গ্রুপের সঙ্গে সংযোগ হলো। ওইখানে উনি এরকম খুব বড়সড় একজন গুরুর কাছে, দক্ষিণেশ্বরেই উনি থাকেন, তার কাছে দীক্ষা নিয়েছেন এবং বলছে আমার গুরুর তুলনা হয় না। দুটো আপেল নিয়ে যেতাম, যে আপনি তো কিছু নেবেন না, অন্তত ফলটা রাখুন, ফলটা আমি নিই না, ফলও নিতেন না, এরম গল্প শুনেছি। ওনার গুরুর নামটা আমার মনে নেই, হয়তো লাহিড়ী মশাইয়ের ওই লিনিয়েজে, হয়তো তার ছেলের থেকে বা লাহিড়ী মশাইয়ের থেকেই হয়তো দীক্ষা, এরকম কিছু একটা বড় ব্যাপার। আমার সঙ্গে যখন আলাপ হয়েছে 2022-23-এ, তখন উনি, ওনার গুরু আর নেই দেহতে, এবার উনিও না এবার চেষ্টা করছেন ক্রিয়াযোগটাকে আবার ঝালাই করে নেওয়ার। অনেক বছর আগে নিয়েছেন। আমি বললাম কি গো, ক্রিয়াযোগটা কি একটু বলুন দাদা। তখন বলছে খুব আনন্দের, খুব ভালো, এটুকুই নি বলতে পারে, আর কি বলবে, আমি বুঝবোই বাকি। কিন্তু দীক্ষা নেওয়ার, উনি বলছেন দাঁড়াও তুমি দীক্ষা নেবে, আমিও গুরু খুঁজছি। ওই গুরু খোঁজা মানে সেই চলছে আমাদের, উনি যেখানে বলেন আমরা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, এরকম পুরো টিম নিয়ে, উনি একটা লিডার টাইপের, যার ফলে ওনাকে সবাই ভালোবাসে, একটা খুব সুন্দর পার্সোনালিটি। তো আমরা সবাই ওনার পেছু পেছু 10-12 জন এধার ওধার করে বেড়াচ্ছি, এবং উনি যেই দেখছেন কেউ বলছে কি লাগবে গুরুদেব, কালকে দীক্ষা হবে, তখন বলল যে এই লাগবে বলে একটা ফর্দ ধরিয়ে দিলেন। হ্যাঁ, এই লাগবে তা আমি বললাম, উনি বললেন শোনো, পরে বললেন আমরা ওখানে ক্যান্সেল করেছি, তুমি যদি যাও যাও। আমি বললাম কেন ক্যান্সেল করলেন? না এইগুলো চেয়েছে। আমি বললাম পুজো তো, বলছে না, ডায়েরি মশাই বলেই গেছেন 5 টাকার বিনিময়ে দীক্ষা, এটা মানে ব্যবসা হচ্ছে, এটা দিকে ওনার ওনার ফোকাস হচ্ছে অন্যদিকে, শিষ্য তৈরিতে নেই, মানে ক্রিয়াতে নেই। ভালো, আচ্ছা, উনিও খুঁজছেন, আমরা ওয়েট করে আছি, ওয়েট করে আছি। আমরা শুনলাম উনি একটা কাকদ্বীপের দিকে একজনকে পেয়েছেন, ওনারা গাড়ি ভাড়া করেছেন,
সামহাউ ততদিনে আমারও কানেকশনটা, ওনারা, আমি ফিল করছি ওনারা আমাকে একটু বাদ দিতে চাইছেন কোনোভাবে। হুম। এই ঘটনার আগে আমি কিন্তু মাঝখানে আরেকজনকে ঠিক করেছিলাম, তিনি হচ্ছেন আমার গুরু, ভূপেন্দ্রনাথ সান্যাল মহাশয়ের লিনিয়েজে ইনি। আচ্ছা। হ্যাঁ, বংশীবদন চক্রবর্তী, বোধহয় ইন্দ্রনাথ চক্রবর্তী, এরকম ওনারও শিষ্য হচ্ছেন এই ইন্দ্রনাথ চক্রবর্তী, শিষ্য বংশীবদন। তো আমি সেগুলো সব লিনিয়েজ জেনে টেনে আমার ওই গ্রুপকে জানালাম যে যাবে তো চলো এসো। আমি ওনাদের হয়ে গুরুদেবের ইয়ে করে বললাম এরকম যাবো আমরা 10-12 জন। তখন বললো হ্যাঁ কনফার্ম করবে, কেননা গুরুদেব গুরু ভাইরা নিজের হাতে রান্না করেন। তো ওরকম আমি সব অ্যারেঞ্জ করেছি, লাস্ট মোমেন্টে শুনলাম ওরা কোথা থেকে কার কোনো এক গুরুর কি খুঁত বের করেছেন, সে তা এনাকেও ব্যবসায়ী ঠাউরেছেন। আচ্ছা। ঠিক আছে। তো যাই হোক, আমাকে ওরা আবার টিম থেকেও মনে হলো বাদ দিয়ে দিল, কারণ ওরা যে গুরু বললাম ঠিক আছে তাহলে কাকদ্বীপেই যাবো তোমরা নিয়ে গেলে, সেটাও অফ করে দিলেন। আচ্ছা, এই গুরুকে কি করে পেলাম? আমি বংশীবদন চক্রবর্তী, যিনি যার নাম নিচ্ছি, যখন আমরা খুব ভ্যাকেন্ট লাগছে, কাউকে পাচ্ছি না গুরু হিসেবে, ওনারাও খুঁজছেন, বলছে তুমিও দেখো তুমিও দেখো। দেখবো কি করে, গুরু ওরম দেখা যায়? গুরুকে কায় মনোবাক্যে প্রার্থনা করতে হয় যে তুমি উদয় হও। আমি তো বুঝতে পারছি না, আমি বোকা, তোমাকে থাকলেও চিনতে পারছি না, এরকম। আমি ভীষণ টায়ার্ড লাগছে এত গুরু। আমি একদিন অফিসে বসলাম বিরক্ত হয়ে, যে লাইরি বাবা আমার পক্ষে হচ্ছে না, এটা তো তোমার পথ, তুমি যদি মনে করো যা মনে করবে তাকে পাঠিয়ে দাও। আর আর আমি এরকম, নিজে থেকে আমার আর খোঁজা সম্ভব নয়। আমি কি জানি, কতটুকু বিদ্যা আমার। লাহিড়ী মশাইকে বললাম, বসে কম্পিউটার অন করলাম। কম্পিউটার অনের পরে আমি, কি বলে ওটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এআই এর কোনো ব্যাপারই নয়, এটা আমার একদম ভেতরের। জাস্ট ভেবেছি যে তুমি যা করবে করো, আজকে আমি এই ভাবা ছেড়ে দিলাম, তুমি যাকে দেবে তার কাছে যাব, আর আমি ওদের পেছনেও দৌড়বো না, কোথাও দৌড়বো না, বললে হবে না। কম্পিউটার খুললাম, একটা বড় কিছু এলো, নিচে একটা ছোট্ট করে একটা নাম, ক্রিয়া, কিছু একটা ক্রিয়াযোগ বলে একটা ছোট্ট নাম, আর একটা ছোট্ট ফোন, মানে এটা আসে না জাস্ট পপ আপ হয়, ওরম একটা কিছু হলো। আমি চোখে, ওই কি এলো এটা স্ক্রিনে, আমি তো কিছু সার্চেও দিইনি, আপনি গুগলে গুগলে যাননি? না না না, গুগলে আচ্ছা। জানি, কিছু একটা পেজ খুলেছি, নেটটা খোলা ছিল, অবশ্যই ওই গুগল প্রথম ইয়েটা ছিল, হয়তো আগে আমি সার্চ করেছি যে ক্রিয়াযোগ ইন কলকাতা, আচ্ছা, ক্রিয়াযোগী আচ্ছা। গুরু, সেগুলো হয়তো আগে করেছি। বাস, আপনাকে রেকমেন্ড করা হলো ওইভাবে? হ্যাঁ হয়তো বা কিছু একটা, জানি না। তো যাই হোক, ওইখানে সেদিন এটা, সেই দিন সকালবেলা ওরম দেখলাম, একটা সরু, মানে এত ছোট যে ওটাকে ইগনোর করা আলাদা যায়। করে চোখে পড়ার না মতো না না, জাস্ট একটা নাম্বার। তো একজনের নাম্বার আমি ফোন করলাম, ফোন করার পরে দাদা ধরলেন, একজন গুরু ভাই ধরে, হ্যালো, হ্যাঁ বললাম এরকম। আমি দেখুন সব জায়গায় তো এরকম শুনছি টাকা, এর আগে দুর্গাপুরে একজন গুরুদেবের যোগাযোগ করলাম, কিন্তু ওই কেউ নিয়ে যাওয়ার নেই বলে, তো উনিও এরকম আমাকে ফর্দ দিলেন। প্রথমে উনি ফর্দ দেননি, আমি যখন যাব সময় চলে এসছে, যখন 2-1 দিন মানে আর আছে, গাড়ি ফাড়ি বুক করতে হবে, তখন ওনার মিসেস ফোন ধরে বলল, আসার আগে জানো তো যে এই লাগবে, কি লাগবে আসার আগে, কেন উনি অতটা কিছু বলেননি, গুরুদেব কিছু বলেননি তো, না এই লাগবে, তখন যে বিশাল ফর্দ দিল, আমি দেখলাম ওটা আমি পারবো না, অত টাকা অতর ব্যাপার, হ্যাঁ। তো তখন ওই গুরুদেব গুরুমা দুজনেই অনেক বয়সী, অনেক বয়স তাদের। তো আমি দেখলাম ঠিক হবে না অতটা যাওয়া, এক তো এখান থেকে দুর্গাপুর যাওয়া, বাবা মা ছাড়বেন না, ওরা চিন্তায় কে যাবে, তুমি কোথায় হোটেলে থাকবে। যদিও ব্যবস্থা করে ফেলেছিলাম, একটি মেয়ে এসছিল ফেসবুক থেকে, ও বলেছিল আমার বাড়িতে থাকবে এসে, কিন্তু সেটা মা বাবা অ্যালাউ করলো না, না হলো না। আর বিশেষ করে যখন টাকার ফর্দটা সেকেন্ড টাইম অতটা দিলেন, আমি আর আমি দেখলাম না, পারবো না এতটা, বাস্তবে কি সম্ভব নয়? সম্ভব নয়। তো তারপরে? ওই তারপরে তো ওই কম্পিউটার ওটা পেলাম, ফোন করলাম, তারপরে ওনার কাছে বললো আসুন তাহলে, ডেট দিলেন, দেখলেন, বলে আমিও দেখি আপনিও আমাকে দেখুন, দুজন দুজনকে দেখি, এরকম আমাকে ছেড়ে দিলেন। আমি, দেবেন না তাহলে দীক্ষা? বলছে না ঠিক আছে আজকে দেবো না, আপনি থাকুন কিছুক্ষণ। তারপরে আবার গেলাম আরেকদিন, তারপরে লাস্ট একটা দীক্ষা আমাদের হলো, এবং সেটা খুবই সুন্দর, কিন্তু সেটাও তো আমার পক্ষে, আমি টেনে নিতে পারলাম না যে অতটা প্রসেস, অত টাইম, আমি এখানে রান্না কে করবে,
খাবো কখন, আর অফিস কখন সংসার ধর্ম করবো। পালন তার মধ্যেও তো দেখতে হবে যে আমি হ্যাঁ, নিজে একলা খাবো হয়ে তা গেছি, কেননা আমি তো সংসারটাই কোনোদিন করিনি। সংসার আমার শাশুড়ি মা বলেই দিয়েছিলেন বিয়ের পরে, তুমি অফিস যাচ্ছ, আমার বর বলতেন 12 ঘন্টা অফিস করার পরে আর কিছু বাড়িতে এসে দেখতে হবে না। তো যার ফলে সংসারও আমি তখন নতুন করে হুম, হুম, শিখছি হুম, যে কোথায় কি রাখে, কোথায় গ্যাসকে কত দিতে হয়, লাইট কিভাবে, মিটার বিল দিতে হয়, এই সব আমার শেখা 2021-এর পর থেকে। নবজন্ম একদম। এটিএম কার্ড, আমার পে স্লিপে কতটা অ্যামাউন্ট আসে, ওখান থেকে আমার মা বাবা কতটা পান, হ্যাঁ, কতটা রাখলে আমার সংসার চলবে, এভরিথিং। এবং হুম, এগুলো প্রসেস, ইন দা প্রসেস আমি মাসে টাকা সংসার খরচা নিয়ে হাজবেন্ড চলে যাওয়ার পরে বাড়িতে অফিস যেতাম, এবং অফিস থেকে ওই টাকাটা নিয়ে ফিরতাম, এবং যা হলো ইভেনচুয়ালি একদিন বাস থেকে নামার সময় পুরো সংসার খরচাটা বাসে রেখে আমি নেমে গেলাম, কারণ তখন আমি শুধু ভ্যাকান্ট, আমার শুধু শূন্য, ধুধু মরুভূমি হুম, হুম, সামনে। আমি জানি আমার কিছু নেই, আমি কি করব। তো এরকম ঘটনা হয়েছে, আচ্ছা, সে মানে অ্যালার্টনেস নেই কোনো, বুঝতে আমার পেরেছি। সব হুম, কিছুই হুম, শূন্য আমার। তো তো এই হচ্ছে, তারপরে তো লাহিড়ী মশাই এর এই চিন্তাটা ভীষণ আবার আমাকে কুরে কুরে খাচ্ছে, বিকজ আমি না ভীষণ টাইপ হচ্ছে, আমার টিচারদের কাছে আমি শুনেছি, বা আমি যে এখন বুঝি, আমি ভীষণ ওবিডিয়েন্ট একটি মেয়ে, হুম, ভীষণ ওবিডিয়েন্ট। করো বললে করবো, খাও বললে খাও, এরকম। এবং এই গুরুদের কাছে ওবিডিয়েন্সিটা, এটা আমার খুব জ্বালা, মানে কষ্ট দেয় যে ওদের কথা যদি মেনে না চলি। যেমন এখন আমি মানতে পারছি না, আমার এনএলপি কোচ একটা স্বপ্ন দেখেছিলেন যে আমি দুদিনের একটা হোটেলে ফুল ডে 5 জনের জন্য একটা সেশন নেব। কিছুতেই আমি অফিস সামলে সেটা নিতে পারছি না, কারণ ফুল স্যাটারডে সানডে যদি আমি কাভার করি, পরের দিন অফিস যেতে পারবো না। হুম, হুম, ওই নাটাই ভেতরে এত বড়, হয়তো করলে করা যায়, কিন্তু ওই নাটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে, ওনার জন্য আমার বেশি কষ্ট যে আমি আচ্ছা, আমার টিচারকে দেখাতে পারছি না। হুম, তো এরকম আমার গুরুদের জন্য তো আরো বেশি হয়, যে বলেছে করে দিতে পারছি না। তো এরকম করতে 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 অভিজিৎ দা পডকাস্টের থ্রুতে হুম, আমাদের কাছে এসে পৌঁছলেন, এবং অভিজিৎ দা বললে কিচ্ছু না, কিচ্ছু এখানে কোনো কিছু ভাই আমায় দিও না, তোমরা এসছো, আমি শুধু তোমাদের পাশে দাঁড়িয়ে আছি দাদা হিসেবে, গুরুও না, গুরুজি ফুরুজি আমি কিচ্ছু না। এবং এটাই যেন আমি কান পেতে রই, আমি এটা শোনার জন্য বসেছিলাম। মানে আপনাকে আবার আমাকে ধন্যবাদ দিতে হবে, এইসব মহান পুরুষদেরকে না, এনে দিচ্ছেন আসলে আমাদের কাছে। অবশ্যই দিদি, যেটা আমি অনেক কথাই তো শুনলাম আপনার, হ্যাঁ, এবং আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম হ্যাঁ, যে একদম সাধারণ মানুষের জীবনে অলৌকিকতা কিন্তু ম্যাজিকের মতো কখনো আসে না। অলৌকিকতা কিন্তু ম্যাজিক নয়, আধ্যাত্মিকতা ম্যাজিক নয়। তো সেই দিক থেকে বলতে গেলে আমি বলেছিলাম দিদির জীবনের উত্থান পতনের মধ্য দিয়ে দৈব অলৌকিক কৃপা, অহৈতুকী কৃপা, কিংবা তার কাছে সমর্পণ কিভাবে এসছে সেই কাহিনী আপনারা শুনছেন। এবং সেই কাহিনী, এই যে কাহিনী উনি বলছিলেন, আমি জানি অনেকের মধ্যে এমন একটা ব্যাপার আসবে, দিদি বড্ড বেশি সাংসারিক বিষয়ে ঢুকে যাচ্ছেন। কই দৈব অলৌকিক কথা উনি কোথায় বলছেন? আপনার সংসারের কথা শুনতে তো আমরা বসিনি, অনেকে হয়তো জানি বলবেন, আজ না হয় কাল বলবেন, কিন্তু সংসারের বাইরে আমরা কি কেউ বেরোতে পারি? আমাদের যতটুকু অনুভব, ঈশ্বরকে অনুভব, নিজেকে অনুভব, সংসারে কিন্তু তার বড় একটা জায়গা। সুতরাং সেখান থেকে বেরিয়ে আপনি কী বা ভাববেন, কী বা করবেন, আর কী বা আপনি উপলব্ধি করবেন? তাই সংসারের হাত ধরে, বাস্তবতার হাত ধরেই অলৌকিকতার পথে জার্নি আমাদের আজকের দিদি করেছেন, করার চেষ্টা করছেন, সেই কাহিনীই তিনি শোনাচ্ছেন। তাই তো দিদি, কি মনে হয়? সংসারের কথা যখন দাদা ধরে দিলেন, আমি তো অতটা অ্যালার্ট না, আমি একটা ফ্লোতে বলছি, কেননা চন্দনদার কাছে এলে আপনারা দেখবেন যে যেন একদম প্রাণের মানুষটা বসে আছে, এবং ওনার সঙ্গে যেন মনে হয় মনের সব কথা বলা যায়। তো আমি এগুলো বলতে ভীষণ ব্যাকুল ছিলাম, কেননা এগুলো আমার কথা না, আমার জীবনেরও কথা না, এরকম জীবন অনেকেরই আছে, আমার থেকে কষ্টের জীবনও আছে। আমার যেটা এর মধ্যে মেসেজ, যে একটু অ্যালার্ট থাকো, দেখতে পাবে ওনারা না, মানে গুরুজন, গুরুদেবরা ভীষণ ওরা প্রমিনেন্ট, ওনারা সব সময় হাতে পাশে, আমাদের যে এখন যিনি, আমি যার সঙ্গে আছি, যে লিডার উনি নিজেকে বলেন, উনি নিজেকে গুরু বলতে চান না, অভিজিৎ গুহ, সবাই চেনেন ওনাকে আপনারা। উনি বলেন যে তুমি 1 পা এগো, গুরুরা 10 পা এগিয়ে বসে আছেন।
বাকিটা হয়ে যায়। তার আরেকটা এই সংসার থেকেই, সংসার জীবন কেন এত করে বড় করে বলছি, কেননা সংসার থেকেই আমি এত বড় আঘাত পাবো আশা ছিল না আমার। আমি জানি আমি একটি ভালো মেয়ে, শিশু সুলভ মন, সাদা পরিষ্কার, আমি বোধহয় এরকম হাসি খুশিভাবেই আমার জীবন চলবে। কিন্তু সংসার যে সত্যি সত্যি যে অন্য কথা বলে, কষ্ট দেয় এই শব্দটা বলবো না, সংসার যদি চায় আপনাকে গড়ে নেওয়ার, সে সেইরমভাবেই গড়ে নেওয়ার সব ব্যবস্থা করেন, এইটুকু বলতে পারি। সংসার যখন দাদা ধরিয়ে দিলেন, আমি একটি ঘটনা বলছি, এটাও সংসারেরই ঘটনা। আমার খাওয়া দাওয়ার, হাজবেন্ড চলে যাওয়ার পর থেকে খুব কষ্ট। আমি একলা যবে থেকে হয়ে গেলাম, তবে থেকে যেহেতু আমার 2জন থেকে 3জন বাড়িতে আমার সাহায্য করতে আসতেন, সেটা আর রাখা সম্ভব হলো না। একদমই একলা, এবং খাওয়া দাওয়ার প্রচণ্ড কষ্ট। আমি সকাল বিকেল হাত পুড়িয়ে রান্না করা, 12 ঘন্টা অফিসের পরে, এক তো মানসিক ক্লান্তি, ঘরে ঢুকলেই চারিদিক খাকা, এবং আমার খাওয়া দাওয়ার প্রচণ্ড অসুবিধে হচ্ছিল, এবং বাবা মা যার পরনাই চিন্তিত। কিন্তু জামাতা হারিয়ে, একটা মাথার ছাতা হারিয়ে তাদের আর কিছু করণীয় ছিল না। এই রকম পরিস্থিতিতে যখন অভিজিৎ গুহ মহাশয়, উনি আমাদের পথ দেখালেন, এবং সেই পথটা একটু হলেও ফলো করেছি, কিভাবে রাম ঠাকুর স্বয়ং উপস্থিত হলেন আমার ঠিক, আমার পাশের ঘর, আমার বলে না যে তোমার ঘর হইতে 2 পা ফেলিয়ে খাওয়া, দেখা এটাই হয় নাই চক্ষু চক্ষু মেলিয়ে। মেলিয়া, ঘর হ্যাঁ, হতে শুধু 2 পা ফেলিয়া, ফেলিয়া দেখা একটি হয় ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। বিন্দু, ওই শিশির বিন্দুটা আমার জন্য, সেটা প্রমাণ পেলাম, বলছি সেই কাহিনী। হঠাৎ করে আমার যে পাশের ঘর, আমারই মতো তার কাহিনী, তারও সেম আঘাত পেয়েছে। সেও হাজবেন্ডকে, আমার হাজবেন্ড যাওয়ার ঠিক 1 বছর বাদে, এবং আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম একটা সময়, কিন্তু এই ঝড় উত্থাল পাথালে আমরা দুজনেই একটা বিচ্ছিন্নতা, একটা দেয়াল যেন গড়ে উঠলো, কেউই কথা বলি না, ঘর থেকে বেরোই না, মিশি না। ও হঠাৎ করে একটা কাজ ধরলো, এবং সেই কাজটি এই ঠিক টাইম যদি বলেন, আমরা বলি না কালের আমরা অধীনে, ঠিক এই সময়ই আমি যখন অভিজিৎদার দেওয়া জিনিসগুলো পালন করছি, ঠিক এই সময়ও ওর চাকরিটা ছেড়েও দিল, যে না ঠান্ডা পড়েছে, আমি আর অফিস যাব না, এবং ও অফিস যাওয়া বন্ধ করলো। এবং আমি যখন মনে পোষণ করছি, তাহলে আমার রান্নাটা, ও হচ্ছে রাম ঠাকুরের খুব বড় ভক্ত, খুব বড় শিষ্যা, ওদের বাড়িতে সবাই। তো ও কে নিজে থেকেই বললো একা আর খেতে ইচ্ছে করে না, জানো তো। আমি বললাম একা খাবে না, তাহলে আমার জন্য করতে তো পারো। সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবস্থা খাওয়ার, আজকে কালকে যে আমি ক্লাস নিয়েছি, আজকে যে আপনার কাছে এসেছি, আমার রান্না খাওয়ার আর কোনো চিন্তা রইলো না। আর কি, আর দৈব মহিমা কিভাবে ওনারা দেখাবেন? তো সংসার বলতেই হবে, যদি আমি দৈব মহিমা দেখা যায়। আমি তো ছোট মানুষ, আমি একটা সংসারী গৃহী মানুষ। আমার প্রতিদিনকার কর্মে, যেমন আমাদের যে ওই গীত গোবিন্দ লিখেছিলেন, উনি খড়ের, সেও তো সংসার, জয়দেব। জয়দেব, উনি সেই কি খড় তুলে তুলে কৃষ্ণ হাতে দিচ্ছে। হ্যাঁ, উনি জানেনও না যে কৃষ্ণ বালগোপাল বা কৃষ্ণ অবশ্যই অবশ্যই খড় তুলে, আমারও তো অবশ্য- এটা খড় তুলে দেওয়ার অবশ্যই, মতো। অথবা রামপ্রসাদ সেনের সেই বেড়া বাঁধার কাহিনী, বেড়া বাঁধার সেটা কাহিনী, সংসারকে নিয়েই। একদম। এবং আমাদের দেখবেন একটা ধারণা রয়েছে যে দেবতা, আধ্যাত্মিকতা, ধর্ম, এই সমস্ত কিছু যদি পারফেকশন আনতে হয়, হুম, তাহলে সংসারটাকে সাইডে সরিয়ে দাও, আশেপাশে একেবারে একা হয়ে যাও, নির্জনতার মধ্যে তুমি নিজেকে খোঁজো। দেখুন, নিজেকে খোঁজা, সেটা সংসার থেকে বাইরে গিয়ে আমাদের করতে হবে, এই কথাটা কিন্তু অন্তত যদি আমাদের মতো গৃহীদের জন্য প্রযোজ্য হয়, তাহলে পরবর্তীকালে এই আধ্যাত্মিকতাকে শুধুমাত্র সাধকরাই কি ধরে নিয়ে যাবেন? আমরা তো সেখান থেকে পুরো তালে সরে যাচ্ছি। এবং আমার যেটা মনে হয় দিদি, সেখানে কিন্তু বাবাজি মহারাজ কিন্তু শ্যামাচরণ লাহিড়ীকে এটাই মূলত বলেছেন, ক্রিয়াযোগটা গৃহীদের মধ্যে তুমি প্রসার করার চেষ্টা করো। সুতরাং সেই বিষয়টাকে ধরে যদি বলা যায়, তাহলে বলতে হবে আমাদের অনুভব, আমাদের উপলব্ধি, আমাদের বিশ্বাস, আমাদের অর্জন, আমাদের সমর্পণ সংসারের থেকেই সম্ভব, এবং সেটাকেই করতে হবে। সংসারটা তুচ্ছ করার বিষয় নয়, সংসারটা সাইডে সরিয়ে রাখার বিষয় নয়, বরং সংসারটাকে সাথে রেখেই ঈশ্বরের উপলব্ধি, তার দৈব মহিমা, যেটা সাধক অলৌকিক রহস্য
বলার চেষ্টা করছে বিভিন্নভাবে। আজ দিদি তার জীবনের বিভিন্ন ওঠানামার কাহিনীর মধ্য দিয়ে যেগুলোকে তুলে ধরার চেষ্টা করলেন, আমার তো তাই মনে হয়। একটা সাধারণ মানুষ তো আমি তো অবশ্যই। কোনো বড় সাধকও নয়, সাধিকাও নয়। শুধু ওনারা শুধু একটা কথা বলেন, আনন্দ করো। হুম, কিন্তু আনন্দের কারণ না থাকলে আনন্দ আমরা কি করে করব? তো সব যেন মিলেমিশে একাকার, কারণও উনি, আনন্দও উনি, আবার আনন্দের আউটকামও উনি, সবটাই উনি। তা আজকে যে আমার এই যে খাওয়ার এতটা কষ্ট, দাদা কি বলবো, ওর যে ওই রান্নার শুদ্ধতা, ওই যে শুদ্ধতা, আমার বাড়িতে তেল মশলা ছাড়া রান্না, ও আমার ঠিক যেন মনে হচ্ছে খাবারগুলো খেলে আমার মা রান্না করে পাঠাচ্ছে। হ্যাঁ, একদমই। কি করে হয়? হুম, হুম। যদি রাম ঠাকুর ওখানে না দাঁড়িয়ে থেকে একটা খাবারগুলো ভূমিকা না না থাকে। হ্যাঁ, উনি দাঁড়িয়ে থেকে, ও কিন্তু মারাত্মক স্নান করে উঠে পুজো করে, তারপরে গিয়ে রান্নায় বসে, আমি জানি হুম, ওকে। হুম। এবং ভীষণ, আমি যেমন ঝড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি, ওর ঝড় নেই। ও কিন্তু খুব সুন্দর, ওর ঘরে গেলে সুন্দর বোঝা যায় পদক্ষেপ ফেলছে ঠাকুরের হাত ধরে। দুবেলা তার পুজো হচ্ছে, দুবেলা ইয়ে। এবং আমার যে ঠাকুরকে পুজো দেওয়ার ইচ্ছে পেরে উঠি না, ওর মাধ্যমে হয়ে যাচ্ছে। আমি ফল কিনে ওর হাতে দিয়ে দিচ্ছি, আমি বলছি তুমি ঠাকুরকে দিয়ে দাও, যা ফল নেবে নাও, নিয়ে তুলে দিয়ে দাও। এ তো তো আমার পুজোটাও অব্দি ওর হাত এ দিয়ে তো হচ্ছে। আপনাকে দুহাত বাড়িয়ে আর কি শুধু দেবে? বলছেন যে তুমি এগিয়ে যাও, আমি আছি। বিভিন্ন রকম ভাবে আসলে সেটাই হয়। মানে আমরা যে একটা ঘটনা ঘটতে দেখি এটা কি করে হলো, আমি আগেই বলেছি যে আধ্যাত্মিকতা কিন্তু অলৌকিকতা কোনো ম্যাজিক নয়। না, এবং সামনে এসে উনি হ্যাঁ, হয়তো আপনাকে উদ্ধার করছেন না, কিন্তু উদ্ধার যাতে পান সে হ্যাঁ, ব্যবস্থাটা উনি করে দিচ্ছেন। একদম। এইটাই দিদির জীবনে কিন্তু উনি বলার চেষ্টা করছেন বারে বারে। হ্যাঁ, আরো এরকম অনেক, মানে আমি, অনেকে হয়তো এগুলোকে কাকতালীয় বলেন, হুম, হ্যাঁ, হেসে উড়িয়ে দেন। কিন্তু দেখুন, আপনারা অনেকেই আছেন, হেসে ওড়াবেন না, আমি জানি সেটা। না হলে এই চ্যানেলটা খুলে বসবেনও না, সেটাও হুম, আমি খুব নিশ্চিত। এই চ্যানেলটা খুলে বসছেন, সেটাও জানবেন বাবাজি মহারাজ এসে ঠেলে আপনার চোখের সামনে খুলে দিচ্ছেন। হুম, এই যে আমাকে কানুবাবু, কানুদে, শ্রী কানুদে, উনি যে আমাকে বইটা কিনতে বলেছেন, যেই মোমেন্টে যে বইটা কিনুন, সেই মোমেন্টে হঠাৎ মনে হলো যে আমার হাজবেন্ডকে বলি, আমি তো বুক ফেয়ারে যাব না, কেননা বুক ফেয়ারের মেইন অরিজিনাল জায়গা থেকে বুক ফেয়ার সরে এসছে, আর যেন বুক ফেয়ারে এসেন্সটাও হারিয়ে গেছে। সেই বুক ফেয়ার আমরা ছোটবেলায় যে বাবার সঙ্গে দেখেছি, সেটা নেই। তো আমার হাজবেন্ড যাবেন আমার কন্যাটিকে নিয়ে, এবং তার বান্ধবীদের নিয়ে যাবেন, সেটা আমি শুনেছিলাম, আমি নট শিওর। তো আমি অফিস থেকে সঙ্গে সঙ্গে ফোন লাগালাম, আমার তো একজনই আছে পরিত্রাতা, আমি বললাম যে আমার এই বই চাই। তখন বলল, বই চাই, হ্যাঁ, কি বই বলো। আমি বললাম এরকম, এই নাম, এই কানুদা বলেছে কিনে পড়তে হবে। বলছে, আচ্ছা, আমি তো বুক ফেয়ারেই দাঁড়িয়ে আছি। না, হ্যাঁ, তুমি বুক ফেয়ারে, কিরকম দেখুন, হুম, আরো দেখুন, বুক ফেয়ারে কি প্রকাশনা কি? আমি বললাম লাহিড়ী মশাইয়ের এই বই। বলছে, হ্যাঁ, আমি তো ওই স্টলের সামনেই দাঁড়ানো। বললাম, আমি না তখন আর মেলাতে পারছি না, আমি তাহলে, তার কোনো, আমি তখন বললাম তাহলে তুমি যাও, কিনে নাও এই বই দুটো। কেনা হয়ে গেল। ওই স্টলের সামনে ওই মোমেন্টে আমি ফোন করেছি লাঞ্চ আওয়ারে, উনি দাঁড়ানো। কাকে নিয়ে গেছো? ওদের নিয়ে এসছি। ভালো কথা, কিনে দাঁড় করানো, নিয়ে চলে এলো। বাড়িতে যখন ওরা ঢুকছে, আমি ঢুকছি, একই সঙ্গে ঢুকছি, হঠাৎ আমি ঢোকার পরে আমি ভালো, ওরা রিক্সা থেকে নামলো, আমার হঠাৎ মনে হলো যে এ বাবা, লাহিড়ী মশাই একটা ফটো তো আমার বাড়িতে নেই, তাহলে তো বলা দরকার ছিল, একটা ফটো তুমি স্টল থেকে নিয়ে আসো। এই ভাবছি, ভেবে ওদের বইয়ের প্যাকেটটা সরিয়ে এরম রাখছি, হঠাৎ করে দেখছি ওই ক্যালেন্ডার একটা, লাহিড়ী বাবার ফটো। ওই ফটোতেই এসে দেবদূতরা পুজো করে ও গেছেন। আচ্ছা, ওই ওই ফটোটা। ফটোটাই, ওটা আমি আবার কি করলাম, একটা পিচ বোর্ডের মধ্যে হুম, ওটাকে হুম, এবার হুম, কমপ্লিট করতে হবে, সাঁটিয়ে যাতে শক্ত হয়ে হুম, দাঁড়িয়ে হুম, থাকে। ক্যালেন্ডার তো ফেলতেই হবে, ক্যালেন্ডার ফেলেও দিলাম, সেই সব দিয়ে ওনার মানে কিভাবে এই ইচ্ছেটা পূরণ হয়ে যায়। হ্যাঁ, ইচ্ছে পূরণ, অতটুকুনি ইচ্ছে। বাবা পূরণ না করলে আমারও ক্ষতি নেই, বাবারও ক্ষতি নেই, হুম। সেটুকুনি ওনারা, ওনারা তুচ্ছ মনে করেন না। আমি বুঝতে পারছি না এতটা ভ্যালু ওনারা আমাদের দেন, আমরা হ্যাঁ, কতটা ভ্যালু দিই। এখানে তো আমরা চরম অপরাধী মনে হয় নিজেদের। ওই সময়ই আমার হুম, অপরাধীটা মনে হয় তো। হুম, কাউন্ট আমাদের দেখুন আজকে দাদা এনএলপিতে বা এইসব মডার্ন কর্পোরেট হাউসের ট্রেনিংয়ে ডিসকাউন্ট ম্যাট্রিক্স আছে।
ডিসকাউন্ট ম্যাট্রিক্স, যেখানে তুমি কাউকে কাউন্ট করছো না, মানে প্রশংসা করছো না, এই গাল ভরা প্রশংসা না, ও দাদা তুমি খুব ভালো ফটোগ্রাফি, না, ওটা না। এখান থেকে ভেতর থেকে ডিসকাউন্ট ম্যাট্রিক্স এখন কর্পোরেট হাউসে একটা বড় জিনিস হয়ে গেছে, সেটারও স্টাডি আছে, সেটারও পড়াশুনো আছে, যে তুমি কাউকে কাউন্ট করো না, তুমি দেখো ওর গুণ আছে, তুমি জানো তাও বলো না, এটা সাংঘাতিক পাপ। তার মানে একটা হচ্ছে ইউ আর ব্ল্যাঙ্ক, আমি নিজে ব্ল্যাঙ্ক, তাই আপনার গুণ দেখতে পাই না। আর একটা হচ্ছে আমি ব্ল্যাঙ্ক, তো না, আমি জানি, আমি বুঝতে পেরেছি কিন্তু বলবো না, তাতে ও বেড়ে যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার নিচতা, দুদিক থেকেই আমি নিচু, পালাবার পথ নেই। পালাবার আর পথ নেই। তাহলে তার থেকে বলে দাও ভাই, ও তারপরে সেই প্রশংসা নিয়ে ও যদি উঠলো আর ও যদি নামলো, এটা ওর ব্যাগ। আমাকে অনেকে বলে এত প্রশংসা, অযোগ্য জায়গায় অত প্রশংসা করিস না, বেড়ে যাবে, তুমি বেশি বলো। আমি বললাম আমি বেশি বলি, আর বাড়িয়েও বলি না, আমার ভালো লাগে। হ্যাঁ, আমার আমার এরমও শুনতে হয়েছে, যখন এখন তো মানুষ ভালো মন্দ এরম নিয়ে বিচার করতে হয়, কারণ একলা হয়েছি, কে আমায় দুঃখ দিচ্ছে, কে আমায় সাহায্য করছে, এর মধ্যে দিয়ে ভালো মন্দ হয়। তো আমি যখন একজনকে ভালো বললাম, তারপরে সেই উনি আমাকে সাহায্য করতে এসে, তা উনি লিটারেলি আমাকে দেখতে গেছিলেন আর কি, আয়া সেন্টার থেকে এসেছিলেন, দেখেছে একলা ঘরে, যে একে আজকে করে যাব। তো এরকমও হয়েছে। তো তো তখন আমার বাবাকে বা ভাইকে যখন বললাম, তো ওনারা বললেন এই তো তুমি একে ভালো বললে, আবার এর মধ্যে খারাপ হয়ে গেল, এই বেরোলো। আমি বললাম আমরা সবাই ভালো মন্দ মেশানো, কখন কে ভালোটা, আমিও তো তাই করি, কখন ভালোটা আমার দেখাবো আর কখন দেখাবো না, উই আর রেশনাল। জায়গায় দেখাবো, এত তো, তার মানে আমি জানি ও খারাপ, কিন্তু ওর ভালো দিকটা আমি দেখবো না, এটা কি করে হয়? ওর যতদিন ও ভালো ছিল, যত ঘন্টা ভালো ছিল, ওটা তো বলবোই। এবং মানুষের ভালোটাকে তুলে আনলে নিজেকেও সমৃদ্ধ করা যায়, এটা অনেক সবচেয়ে বড় সমৃদ্ধ কথা। করা যায়, অনেক সমৃদ্ধ করা যায়। আমার দরকার নেই তো ওগুলো ঘেটে, না, হ্যাঁ, ঠিকই। ওগুলো ঘেটে আমাকে অনেক সময়ই শুনতে হয় যে হ্যাঁ, এই তো ভাইয়ের পরে বলবি খারাপ। আমি বললাম যখন করবে বলবো না, কষ্ট না, পেয়েছি, অবশ্যই অবশ্যই। খারাপ বলার মানে নেই, আমি বলবো আমি কষ্ট পেয়েছি। না, অবশ্যই। এই ব্রহ্মাকুমারী মেডিটেশনের ব্যাপারে একটু জানাবো। এই সালটা হচ্ছে যদি ভুল না করি 1994-5 কথা বলছি, 4 93-4 এরকম। তো ওই সময় আমি আবার একটা অফিসে কিছু চ্যালেঞ্জ ফেস করলাম, কিছু মানুষের, মানে আবারও মানুষের বিহেভিয়ারের রিলেটেড কিছু ফেস করলাম, এবং আমি হ্যান্ডেল করতে পারছিলাম না, এবং সেটা আমার একটা, তখন কম্পিউটার ট্রেনিং নিচ্ছিলাম, তো কম্পিউটার টিচারকে গিয়ে বললাম, এবং ফরচুনেটলি উনি, ওনার সঙ্গে সব বলা যেত, উনি এমনই একটা মানুষ ছিলেন, যেরকম আমরা দাদার কাছে, চন্দনদার কাছে এসে সব উজাড় করে বলি, ওনাকেও বলা যেত, উনি হাইলি স্পিরিচুয়াল ছিলেন, এবং উনি অদ্ভুতভাবে, ওনারও তখন খুব কম বয়স, আমার তো বয়স কমই, বলছিলাম যে আমি অফিসে এই সিচুয়েশন ডিল করতে পারছি না স্যার, কি করব? তখন উনি বললেন শোনো আমি কিভাবে ডিল করছি, তোমরা যেখানে ট্রেনিংয়ে আসো, এইখানে আমিও কিন্তু সেম এরকম অফিস পলিটিক্স সব জায়গায় থাকবে, এবং আমি এখানে এইভাবে ডিল করছি। কিভাবে না, সেটা হচ্ছে আমি ব্রহ্মাকুমারীর, উনি হচ্ছেন ভীষণ গভীরভাবে ব্রহ্মাকুমারী মেডিটেশন করেন, ব্রহ্মাকুমারী অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। আমি তখন মেডিটেশন খায় না, মাথায় দেয় না, মাকে আমি কিচ্ছু জানি না, এখন যেমন অনেক, মানে ইন্টারনেটের দৌলতে বা যে কোনো কারণেই সোশ্যাল মিডিয়ার দৌলতে মেডিটেশনটা এখন একটা বাচ্চাও জানে, তখন আমরা, বাবা একবার বললো ধ্যানে বসো, মেডিটেশন করো, স্টুডেন্টরা মেডিটেশন করবেন, এটাই মানে আমার বাবার বক্তব্য ছিল, ওটা করা উচিত। তো আমি সেগুলো গুরুত্ব দিইনি, বাবা মার কথা আর কে কবে ছোটবেলায় গুরুত্ব দিয়েছে। তো কিন্তু আর একটা মানুষ বললে সেটা গুরুত্ব আসে, তো এরকম করতে করতে যখন এরকম চাকরি জীবনে, আমার আর্লি লাইফে, তখন খুবই কম বয়স, বছর 22 হবে বয়স আমার, 21-22, সেই সময় এই স্যারের সঙ্গে যুক্ত, এবং উনি বলছেন তুমি যাও, খুব যেন ইজি, তুমি মেডিটেশন সেন্টারে বসো, ব্রহ্মাকুমারীতে গিয়ে। আমি বললাম স্যার কি করব, সেটা আমার কাছে একটা জাইগ্যান্টিক টাস্ক হয়ে গেল, অফিস ছুটি হয় 6টায়, আমি কখন যাব? তা সত্ত্বেও আমি ওনার কথাটা মানতাম, এবং
কোথায় একটা মনে হতো না যে মানে একটা সেই হয় না দানপুরার একটা তারের সেই আওয়াজের মতো, ঠিক ওই স্ট্রিংটা বাজলেই যেন মনে হয় ঠিক আছে, এবার সুরটা লাগানো যেতে পারে, গলায় আনা যেতে পারে, ঠিক স্যারের কথাগুলো আমার ওরকম মনে হতো। সেই জন্য কোনো আর প্রতিবাদ না করে আমি গিয়ে কিছু আর জানতে চাইলাম না। একদিন বসলাম, ভেরি ফার্স্ট ডে, প্রথম দিন আমি যখন বসলাম, আমি একঘর লোক, আমি দেখছি ব্রহ্মা বাবার মাথার পেছনে যে আলোটা, আমি যেতাম হচ্ছে বলে রাখি আপনাদের, ভবানীপুরে যে পিসি চন্দ্র আছে, এলগিন রোডের ওখানে, সেই পিসি চন্দ্র উল্টো দিকে ওদের বোধহয় ওটা হেডকোয়ার্টার, কলকাতা হেডকোয়ার্টার, ওইখানে যেতাম। গিয়ে দেখছি ব্রহ্মা বাবার পেছনের আলোটা সেই একদম মানে টিউবলাইট বা এমনি আলো, আমাদের ঘরের আলোর মতো, সেটা একদম ফটোর আলো আর রইলো না। ও আবার চাকাটা ঘুরছে গোল হয়ে, জানেন তো। আমি আমি তখন ভাবছি আমি কাউকে ডেকে বলবো, মানে চোখ মাথা নাড়াতেও পারছি না। ভাবছি পাশের জনকে ডেকে বলি যে ওই দেখো আলো নড়ছে, আলো নড়ছে। বয়সও কম। তো আমি জানি না কি দেখালেন বাবা, কি মেসেজ দিতে চেয়েছেন, এরকম আমার দুবার দুদিন হলো। এবং সেই টাইমটাতে আমাদের বাড়িতে আমার বিয়ে নিয়ে প্রচণ্ড চিন্তা। আমার মাসি প্রচণ্ড চিন্তায়, যিনি আমাকে বড় করেছেন উনি চিন্তায় পড়েছেন যে বিয়ে কি করে হবে, বাবার রিটায়ারমেন্ট হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে হলে ভালো হয়। তো এইরকম একটা চলছিল। আমিও ভাবছিলাম তাহলে বোধহয় আমি একটা তাদের কাছে দায়বদ্ধতা, সেটা উদ্ধার হওয়াটা দরকার বোধহয়। যা ওনারা বলেন সেটাই তো, গুরুজন মানে গুরুজন, ওখানে কোনো কোয়েশ্চেন কোনোদিন করিনি। এইরম ভাবছি, ভাবতে ভাবতে তখন বোধহয় আমি কখনো বলেছিলাম যে আমার যেন হলে এরকম হয়। ঠিক বিশ্বাস করবেন না যে এত ডিভাইনলি আমার ফ্যামিলিকে আমি পেলাম, এত ডিভাইন নেচার তাদের। হ্যাঁ, তো কি বলবো, হয়তো আবার সেই ওনাদের দান। তো ব্রহ্মা বাবা হয়তো বলছেন যে সেই সময় বলেছিলেন যে কোনো চিন্তা নেই, তুমি এগো। এবং আমাদের হোটেলের সার্ভিস প্রচণ্ড টাফ আর কি, মানে ভীষণ পরিশ্রম সাধ্য ছিল, আমাদের অনেকক্ষণ ডিউটি আওয়ার্স ছিল। তা সত্ত্বেও সপ্তাহে একদিন ছুটি রোববার পেতাম। রোববার সকাল ভোর 6টায় উঠে আমি কিন্তু বাসে করে এসে ওই ব্রহ্মাকুমারী মেডিটেশনে বসতাম। এবং স্যার যেরম বলেছিলেন যে দেখবে তুমি মেডিটেশন করো, আস্তে আস্তে এগুলো সমস্ত সরে যাবে, কোনো পলিটিক্স কিছু এগুলো থাকে না, শুধু তুমি তৈরি হও। মানে স্যারেরও তখন খুব কম বয়স, স্যার হার্ডলি কত হবে, 25-26 হবে। সেই অবস্থায় আমাকে ওই নলেজ দিয়েছিলেন। তো সেটা একদম অক্ষরে অক্ষরে পালন হয়েছে। এবং সত্যি সত্যি খুব বড়ভাবে এটা একটা আমার জীবনের একটা অনেক আগের, ওই আমার শুরু বোধহয় জার্নি। হ্যাঁ, এই জার্নি হলো, তারপরে তো একদম একটা স্পিরিচুয়াল ফ্যামিলি পেলাম। আর একটা কথা বলি, বিবেকানন্দের রাজযোগ পড়ছি একদিন, ভীষণ ভালো লাগে পড়তে, পড়ছি হঠাৎ মনে হলো ঘরটা আজকে কেউ নেই, মানে আমার তখন আমার হাজবেন্ড নিজের কাজে গেছেন বা ঘর খালি, আমি খুব একটা একা থাকতে পারি না। আর সেটাই আমাকে ঈশ্বর কিন্তু বারবার চেষ্টা করছে আমাকে একা করে দেওয়ার। কাজের জায়গায় বলুন, ঘরে বলুন, সব জায়গায় তুমি একা হয়ে ধ্যানই হও, মৌনী হও। এইটা যেহেতু তুমি বকবক করো, লাফাও, আনন্দ করো, ঠিক আছে, তোমার ওই বাচ্চা ভাবটা, শিশুর সারল্য ভালো, কিন্তু এইখানে তো আমরা আসি সবাই লেসন নিতে না দাদা, আত্ম অনুসন্ধান। আত্ম অনুসন্ধান। দাদা তুমি কিভাবে সোলকে তৈরি করতেও তো ওনাদের হবে, শুধু বাচ্চা থাকলে তো হবে না। সেই সোল তৈরি করা, যেটা দাদা বলেন অভিজিৎদা, তো সোল তৈরি করতেই আসি যখন, তাহলে তো লেসন পড়াশুনোগুলো তো করতেই হবে, আনন্দর নিজের মার। সঙ্গে থাকাটা খুব দরকার। এইটাই, ওই কারণেই কিন্তু আমার অফিসের এই চ্যালেঞ্জটা এলো, লাইফে দেখুন সেম হলো, তাই সংসার জীবনেও আমাকে একলা করে দিল, যে একদম একা শূন্য হয়ে যাও। এবং যখন আমার প্রচণ্ড সাহায্যের দরকার, আমার শ্বশুর বাড়ির হেল্প হলে, আমি তখন, আমার বাবা মাও অবাক হয়ে গেল যে একটা মানুষকে শ্বশুর বাড়ির পাশে পেলাম না, সেই অর্থে পেলাম না যে অর্থে আমার পাওয়ার কথা ছিল। তখন তো একটা অদ্ভুত মানসিক একটা দ্বন্দ্ব আসেই, যে তাহলে এরা যাদের জানতাম এরা তাহলে কি না, আসল মেসেজ অন্য, তুমি একলা হও, তুমি পাওয়ারফুল হবে, আমরা আছি তোমাকে পাওয়ারফুল বানানোর, মেসেজটা হচ্ছে এটাই। আর বারবার এইটা যখন আমি অফিসেও ফেস করেছি, আমাকে একলা করে ঘর বন্দি করে দেওয়া হলো, আমাকে ছোট্ট একটা ঘরে,
বন্দি করে দেওয়া হলো, তখনও আমার এই যে দিদি আমার সমস্ত কথা শোনেন, উনি আমাকে একটি কথা বললেন, বললো, পাপড়ি, তুমি কারণ খোঁজো, কেন তোমাকে এরম করা হলো? তো কারণ নেই, কষ্ট আমারও হচ্ছে তোমার জন্য, কিন্তু কারণ খোঁজো, এখানে কারণ আছে, কেন তুমি তখন ওনার ওপর খুব রাগ হতো, এরকম বলেছিলাম, তোমার সন্তানের সঙ্গে হলে তুমি মেনে নিতে, কিন্তু উম, আজকে অনেক বছর বাদে অবশ্যই বুঝতে পারি যে দিদির ওই উক্তিটার কি মানে। উনি আমার ব্যথাটাকে মোটেই এনজয় করেননি, উনি বলছিলেন তোমার কিছু কোয়ান্টাম লিপ আছে, সবারই হয়, ওইখান থেকে তুমি জিনিস সংগ্রহ করো, বা তোমার চ্যালেঞ্জকে তুমি রিমুভ করো, অন্য একটা প্যাটার্ন দাও, অন্য রূপ দাও, এটাই মেসেজ বোধ। একলা হয়ে যাওয়া পছন্দ করি না, তো সেদিন রোববার সকাল আমি হঠাৎ দেখি ঘরে ঘুম থেকে উঠে একটু লেট উঠেছি, দেখছি একলা হয়ে গেছি, তো কি করব, আগের দিন রাজযোগ পড়েছি, ওটাই আমি হট করে বিছানায় বসে পড়লাম, তখন মানে ঘুমের ঠিক পর মুহূর্তে এটা বলা হয়, ঘুম থেকে আমরা যখন উঠছি একদম পুরো জাগরণ হয়নি, একটা আবেশ ভাব থাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর আস। ওই সময় উই আর অলমোস্ট সাবকনশাস অ্যান্ড সুপার কনশাস কানেকশন, এটা বড়রা বলেন। তো হয়তো আমার ওই প্যাটার্নটাই ওই সময় ওর মধ্যে ছিলাম, ঘোরে বসলাম, বসার সঙ্গে সঙ্গে আমি একটা সেই আগুনের গোলার মধ্যে দিয়ে আমি ছুটতে থাকলাম, আর সেই স্পিড, কি ভয়ঙ্কর সেই স্পিড, আমি তার অর্থ জানি না, কোনোদিন হয়তো ওনারা দেখিয়েছেন, ওনারাই জানাবেন। সেই লাল আগুনের গোলা দিয়ে, লাল আর কমলা মেশানো, তার মধ্যে দিয়ে ছুটছি ছুটছি ছুটছি, আর এইটা দেখলাম, তারপরে যখন আমি কনসাস হয়ে গেলাম, স্বাভাবিক সেটা চলে যাবে, এটা সরে যাবে, হ্যাঁ। এবার ওরা হয়তো শেষ পথে, শেষ মাথায় কিছু হয়তো ভালো ওয়েট করছিল, আমি সেই সময়টা দিলাম না, আমার দেওয়ার আপনার ধৈর্য নেই। ব্যক্তিগত প্রয়োজনে সেটার ছেদ পড়লো। হ্যাঁ, হ্যাঁ, কনসাস মাইন্ডে থাকা যাবে না, ওই জন্যই কনসাস মাইন্ড হচ্ছে। আর অভিজিৎদার সেই যে প্রসাদ আমাদের দিয়েছেন, ওটাই মজা, আমরা কনসাসলি ট্রেনে উঠলাম বসলাম, অটোতে উঠলাম বসলাম, কিন্তু 1 সেকেন্ডের জন্য ওইটা করে নিলাম, ঠিক। এই এইটাই বলবো, ওই পথে। এবং এত ইজি ক্রিয়াযোগ, এত যে দীক্ষা নিয়েছি, চক্রের একটার পর একটা 7টা চক্রের কাজ করতে হবে, এত টাইম তো নেই, সেই মতো করে গুরুরাও এটা ভাবছেন যে এই পৃথিবীতে এই অবস্থা, এই দশা, পৃথিবী এখন হয়ে যাচ্ছে, ছুটছে স্পিড, তো এই মানুষগুলোকে এরা করতেও চায়, অথচ এদের সময় কমের কি দেওয়া যায়, তো সময় কমের মেসেজ, বিলিভ মি, জ্ঞানগঞ্জ থেকে ডাইরেক্ট এখানে এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, মাধ্যম অবশ্যই অভিজিৎ গুহ মহাশয়, কিন্তু ডাইরেক্টলি পাচ্ছি, এটা ভাবা যায় না। এবং ওনারা স্পেসিফিক্যালি বলছে তোমার গ্রুপের এদেরকে এই মেসেজটা আজকে দাও, এবং অভিজিৎদা জাস্ট আজ্ঞা বহনকারীর মতো মেসেজটা কালকে রাতে, একবার কালকে রাতে হয়েছে, এর আগে আর একদিন হয়েছে, এই মেসেজগুলো আমাদের দিতে থাকছেন। আচ্ছা। হুম। তো অভিজিৎদার এইটাই বক্তব্য, আমি কেউ না, আমি যা জ্ঞানগঞ্জ থেকে ডাইরেক্ট মেসেজ আসে তোমাদের হাতে আমি তুলে দিচ্ছি, করবে না করবে তোমার ব্যাপার, কিন্তু আমি পাশে আছি সামনে। আচ্ছা, আমার গতকালকের একটি ঘটনা, কালকে আমি আমার এনএলপি ট্রেনিং এর জন্য একটা জায়গা থেকে আমি কল পেয়েছিলাম, তো একটা ছোট্ট গ্রুপ, তারা এনএলপি কি করায়, এনএলপি অ্যাকচুয়ালি সাবকনশাসের ট্রেনিং, এটা কিভাবে সাবকনশাসকে আমরা ইউজ করি বা করি না, সেইগুলো সমস্ত কিছু আর কি জানাবো, এবং তার মধ্যে থেকে যদি কারোর কোনো প্রশ্ন আসে, তার সঙ্গে স্পিরিচুয়াল কর্নার, তার সঙ্গে ক্রিয়াযোগ, সব কিছু মিলিয়ে একটা আলোচনা, সবাই বলতে পারবেন, আমার ট্রেনিং বলাটা ঠিক হবে না, একটা ইনফর্মাল ফর্মাল মাঝামাঝি একটা গ্যাদারিংয়ে গেছিলাম। তো যাওয়ার পথে যখন বাড়ি থেকে বেরোচ্ছি, 1 কিলোমিটারও ডিস্টেন্স না আমার বাড়ি থেকে, ওইটুকুনি রাস্তা, ওই সময় অড টাইমে একটা অ্যামাউন্ট দেখালো, সেই অ্যামাউন্টটা আমার কাছে মনে হলো একটু বেশি, তো ঠিক আছে, আমার তো যেতেই হবে, এটা কমিটমেন্ট, টাইমে পৌঁছতে হবে, তো আমি তখন ওই ট্যাক্সিটা বুক করলাম, এবং দেখলাম হঠাৎ করে ট্যাক্সিটা অতটা ভাড়া হওয়া সত্ত্বেও ক্যান্সেল হয়ে গেল। আর যেই ক্যান্সেল হলো, সঙ্গে সঙ্গে আমার যেন একটা মেসেজ এলো যে
অসুবিধে হলো এবার আমি কি করব, না আমি তাহলে নেক্সট ড্রাইভের জন্য ওয়েট করি, নেক্সট আর একটা কি অফার আসে, এটা আমার মনে হলো। আর মনে হলো যে না, তাহলে বোধহয় কোনো কারণ আছে, সেই জন্য ক্যান্সেল হলো। আগে হলে যেটা রেস্টলেস হয়ে যেতাম বা বিরক্ত লাগতো, বা হ্যাঁ ইরিটেশন একটা আসে মানুষের, কিন্তু ইরিটেশন আসেনি, আমি ভাবছিলাম মেসেজটা কি। এখন এইটা খুব আমার ক্লিয়ার হয়ে গেছে। কখনো কখনো হচ্ছে এটা, মানে এরকম না যে আমি একেবারে তৈরি হয়ে গেছি। কখনো কখনো হচ্ছে কোনো আহ, আমার পছন্দসই ঘটনা যখন হচ্ছে না, তার বিপরীতে কিছু হচ্ছে, তখন এইটা প্রশ্ন যে মেসেজটা কি, কি বলতে চাইছেন। কেননা গুরুদের সঙ্গে তো এত কানেক্টেড, আর অভিজিৎ গুহ উনি দেহধারী হয়ে আমাদের সঙ্গে পাশে পাশে আছেন। মেসেজটা কি এর মধ্যে থেকে কি, ঠিক বলতে গিয়ে পরের গাড়িটা দেখলাম ওর থেকে আরো 10 টাকা বেশি, এবং আমি নিয়েও নিলাম। নেয়ার পরে দেখলাম ওয়াইজ ডিসিশন। এটাকে আপনারা খানিকটা এটা হিন্টস পাবেন যে সাবকনশাস কিরম, মানে সাবকনশাস আমাদের লাইফে অলমোস্ট 93% আমাদের কাভার করে। 7% হচ্ছে কনশাস মাইন্ড, 93% হয়তো পার্সেন্টেজের ফিগারটা একটু এদিক ওদিক, আপনারা আজকাল গুগল আছে, বই আছে, সমস্ত বই পড়ে নেবেন, একটু দেখে নেবেন, বাট অ্যাকচুয়ালি হচ্ছে এটা অনেকটা বড় একটা জায়গা আমাদের সাবকনশাস ধরে রাখে। এখানে আমি একটা মেটাফরিক্যাল স্টোরি আপনাদের সামনে বলতে পারি, সেটা হচ্ছে আলাদিনের প্রদীপের দৈত্য। হ্যাঁ, আলাদিনের প্রদীপের দৈত্য হচ্ছে আমাদের টিচার, আমাদের মাস্টাররা এইভাবে মেটাফরিক্যাল মানে রূপক অর্থে আমাদেরকে সব কিছুই বোঝাতে চান। বোঝাতে চেয়েছেন যে তোমার যে ভেতরে যে একটা বড় কেউ আছেন, সে হচ্ছেন তোমার সাবকনশাস। হুম, এবং সেই তোমার জীবন পরিচালিত করে। হুম, সেটার ওপরেই নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং ট্রেনিংটা দেওয়া হয়। সাবকনশাসের ট্রেনিং। তো এইটা আমাদের কিভাবে ধরে রেখেছে সাবকনশাস, কালকের ঘটনাটা আপনাদের সামনে আনছি, বুঝতে পারবেন। আমার যখন ট্যাক্সিটা এলো, আমি প্রথমে ট্যাক্সিটা ওঠার আগে ভদ্রলোক বলছেন, হ্যাঁ ম্যাডাম উঠুন, আমি ওয়েট করছি, উনি গাড়িটা যথাযথভাবে একটা পজিশন নিলে আমি উঠবো। বলছে না না, আপনি উঠে বসে যান। মানে এটা মানে ডিসেন্সি চূড়ান্ত, হয় না, ভয়েসে টোনাল কোয়ালিটিতে বোঝা যাচ্ছে। সাধারণত আমরা ট্যাক্সি ড্রাইভারদের থেকে এটা এক্সপেক্ট করি না, যেটা আমি বোঝাতে চাইছি। হ্যাঁ, এক্সপেক্ট করি না যে এতটা ডিসেন্সি, এতটা ফর্ম্যালিটিস। হ্যাঁ, সে এমনভাবে বলছেন, আমার একটুখানি নাড়া দিল ভেতরটা। ঠিক আছে, তারপরে আমার ভালো লাগছে যে বাইরে থেকেই গাড়িটা অপূর্ব লাগছে, এটা ওয়াগনার সাদা গাড়ি। কেন অপূর্ব লাগছে জানি না, ভীষণ সুন্দর, একদম স্পিক অ্যান্ড স্প্যান, একদম পরিষ্কার সাদা ধপধপ করছে, অদ্ভুত লাগছে। তো ঢুকে যখন বসলাম, ভেতরটা না ব্লু, মানে হোয়াইট আর ব্লু এর এত এই ব্লুটা, এই গ্রিনিশ ব্লুটা, সিটগুলো, ঠিক আছে, দুটো কম্বিনেশন এত ডিভাইন লাগলো। আর ভেতরে কি পিসফুলনেস, বিশ্বাস করবেন না আপনারা, একটা গাড়ি, আমি তো গাড়ি হাজবেন্ড যাওয়ার পরে প্রচুরই করতে হয়, তো আমি বসার পরে এরকম শান্তি অনুভূত হওয়া, আমি প্রত্যেকটা মোমেন্ট, ওই জন্য বলে যে একদম পল পল খেয়াল রাখো, বুঝতে পারবে। এবং আমি ওটা অনুভব করছি খানিকক্ষণ বাদে ভদ্রলোক বললেন, আপনি কি টিচার? আমি বললাম না, আমি টিচার না। তখন বললেন যে না, আমি ভাবলাম এই কলেজের সামনে থেকে উঠেছেন, আপনি কলেজের টিচার। বললাম না, আমি টিচার না। তো আপনার কি আমাকে টিচার মনে হচ্ছে, লাগছে? বলছে হ্যাঁ। এখানে কথা থেমে গেল, কিন্তু এই যে উনি চুপ হলেন, আমি একটা জিনিস বুঝতে পারলাম, উনি কিছু বলতে চাইছেন, একটা মেসেজ আছে। তখন আমি একটুখানি বোধহয় আমি জিজ্ঞাসা কিছু একটা বলেছি কথা, তখন হঠাৎ করে উনি আমাকে একটা ম্যাগাজিন দিলেন সামনের সিট থেকে। ম্যাগাজিন দিচ্ছে মানে, একটা বই দিচ্ছে মানে, হয় উনি লিখেছেন, নাহলে কিছু কর্মকাণ্ড এরম হবে, এটা বুঝে গেলাম। তো নিয়ে পড়ে দেখলাম, ভদ্রলোক, আপনারা হয়তো অনেকেই চিনবেন ওনাকে, উনি দাদাগিরিতে এসছেন, এবং দাদাগিরির থেকে ওনাকে তারপরে নিয়ে যাওয়া হয়েছে নরেন্দ্র মোদীর মন কি বাতে, আমাদের প্রধানমন্ত্রীর মন কি বাতে উনি উপস্থিত হয়েছেন। দিল্লি থেকে ওনার জন্য টিকিট কেটে পাঠিয়ে দেওয়া ছিল, এবং রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তার সঙ্গে কথা বলছে বা সম্বর্ধনা দিচ্ছে, এরকম অত কম সময়
কারণ ওনার কথা শুনবো, ভিডিও দেখবো না ম্যাগাজিন পড়বো কোনোটা, আবার নাম্বারও নিতে হবে। এত কিছু দেখে এবার তো বিশ্বাসের জায়গাটা তৈরি হয়ে গেল। হুম। তা এরপরে একটা প্রশ্ন স্বাভাবিক যে উনি কে? উনি হচ্ছেন ওনার বোন, ওনারা 5 ভাই। ওনার নাম হচ্ছে শহীদুল। আচ্ছা। আচ্ছা, ওনারা 5 ভাই, 5 ভাইয়ের একটি ছোট্ট বোন ছিল 18 বছর বয়সী। পুরো পরিচয় আমি এখনো পড়া হয়নি বা জানা হয়নি বা ভিডিও সব দেখা হয়নি, যেহেতু কালকে আমার পরপর অনুষ্ঠানগুলো চলছে, গিয়ে দেখব। তো উনি এই বোনটিকে উনি চিকিৎসার জন্য কলকাতায় যখন দরজায় দরজায় ঘুরছেন, সব ওনার বোনকে পেন কিলার দেওয়া হয়েছে এবং খুব সম্ভবত ভুল চিকিৎসা বা বিনা চিকিৎসায় বোনটি মারা যায়। উনি চিকিৎসা প্রোভাইড করতে পারেননি বোনকে। তার এই যে চ্যালেঞ্জ এলো, উনি চ্যালেঞ্জে তো ভেঙে পড়েছেন 5 ভাই। ওনার তো ভেঙে পড়ে থাকারই কথা। চ্যালেঞ্জ হচ্ছে লেসন বা একটা কিছু, একটা কিছু মেসেজ। তো এইটা যারা কষ্ট পাচ্ছেন সবার কাছেই বলছি, আমিও খুব কষ্ট পাওয়া মানুষ, একটা একটা আত্মা। তো কষ্ট অবশ্য আত্মা পায় না, মন পায়। আত্মা তার চলা তার থাকেই, চড়েই বেটি। এই দাদা সেটাই করেছেন। উনি বোন মারা যাওয়াটাকে উনি একটা রিফ্রেমিং করলেন। সেটা হচ্ছে একটা 3000 স্কোয়ার ফিটের, হ্যাঁ 3000 স্কোয়ার ফিটেরই তো বললেন, একটা হসপিটাল খুলে দিলেন গ্রামে, যে কেউ বিনা চিকিৎসায় গ্রামের বাইরে আর যেতে পারবে না, সবাই চিকিৎসা এখানে পাবে। যিনি ড্রাইভার তিনি। ড্রাইভার আচ্ছা। নিজে খুললেন। কিভাবে আপনার সাথে অদ্ভুতভাবে পরিচয় দেখুন এটা কে দিয়েছে বাবাজি ছাড়া? সত্যি সত্যি সত্যি। অভিজিৎ গুহ। আর আপনি এখনো যদি নিজেকে অস্বীকার করেন আপনার পডকাস্টকে, দাদা, চন্দন চক্রবর্তীর পডকাস্ট না হলে অভিজিৎ গুহ আসতো না আমার জীবনে। দো অভিজিৎ গুহ ইজ মাই নেবার, ওকে, আমার ঘরের খুব কাছে। যাদবপুর অঞ্চলে আমি থাকি, উনি থাকেন ঢাকুরিয়া অঞ্চলে। আমি যে জায়গাটাকে তাৎপর্য পাচ্ছি সেটা হলো বলুন। এটাই হ্যাঁ। যে প্রথম আপনার অর্ডারটা ক্যান্সেল হলো হুম। এবং পরের অর্ডারটা আসলো সেটা আরো কিছুটা বেশি, কিন্তু সেটাই আপনি নিলেন নিলাম। এবং সেখান থেকে আপনি যে বার্তাটা পেলেন সেটা কিন্তু ডিভাইড। তারও আগে আমার একটা হচ্ছে, আমার ইরিটেশন এলো না কেন, আমার এইটা বক্তব্য। আমি তো কমন মানুষ, আমার দেরি হচ্ছে, 10 মিনিট লেট, ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি লেট একদম পছন্দ করি না। আমার ইরিটেশনটা এলো না কেন প্রথম গাড়িটা ক্যান্সেল? ফাইনেস্ট লেভেলে যদি দেখি তাহলেই সম্ভব, আদারওয়াইজ নট পসিবল। তাহলে তো আমি বিরক্ত হয়ে যেতাম, আমি কুল অ্যান্ড কাম, কেন আমার এই শান্ত ভাব? শহীদুল ভাইয়ের ওই সব দেখে আমার তো এবার আমি আর আর মানে কি বলবো, এবার আমাকে তো 2 2 4 করতে হবে, আমাকে কিছু ডোনেশন দিতে হবে। বুঝতেই পারছি উনি ডোনেশন চাইছেন, ডোনেশনও দেব। জায়গা স্পট নেমে আসছে, যে দিদির কাছে যাচ্ছি উনিও ডিভাইন মানুষ, ওখানে অনেক ডিভাইন সোল, ডিভাইন কানেকশন। এই দাদাকে ওনার সঙ্গে কানেক্ট করিয়ে দিতে পারলে শহীদুল দার ভালো, দিদিরও ভালো। এক্সচেঞ্জ কোথা থেকে হয় আমরা জানি না। তো এতগুলো প্ল্যান মাথার মধ্যে ঘুরছে, প্লাস আমার পড়াশুনো, আমি যেন আমার পড়াটা ওখানে প্লেস করতে পারি। আমি যে কাজে যাচ্ছি একটা মানুষকেও যদি দেখাতে পারি দিস ইজ সাবকনশাস, সেটা আমাকে দেখিয়ে ওই স্পট থেকে বেরিয়ে আসতে হবে। তো এটা আমার এনএলপি কোচ পার্থদার প্রতি আমার কৃতজ্ঞতা। তো এভরিথিং হ্যাজ টু বি দেয়ার অ্যাট দ্যাট মোমেন্ট। এতগুলো 5-6টা জিনিস আমি ক্লাব করছি তখন। তো খাওয়ার পাট তো রাম ঠাকুর নিয়েই নিয়েছেন, সারা সকাল রান্না করতে হয়নি। হ্যাঁ, তো দেখুন কিরকম গুরুরা থাকে অবশ্যই পাশে। এটা মানে একটা অদ্ভুত বলবো। জগৎ। হ্যাঁ এই জগৎটা মনে হয় রূপকথার চেয়েও আরো বেশি রূপময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তাই। তারপরে তো ওনার ফিচারও সাংঘাতিক, ফিচার, ডিভাইন ফিচার, ফটোগুলো দেখছি, মুখ ওনার দেখতে পাচ্ছি না যেহেতু আমি পেছনের সিটে। আর অদ্ভুত, ওই জন্যই গাড়ির মধ্যে অদ্ভুত প্রশান্তি। ওনার প্রশান্তিটা না, ওনার অরাটা না এত বড় হয়ে গেছে, অ্যান্ড হি সো স্যাটিসফাইড, ইট ইজ জাস্ট রেডিয়েটিং গাড়ির ভেতরে অন্দরে, বুঝতে পারছেন, আর বাইরেও। আর আমার ভাইব্রেশন হয়তো ওনাদের নাম নিচ্ছি বলে ম্যাচিং, সেই জন্য ম্যাচিং ভাইব্রেশন কাছাকাছি এলো। বোঝাতে পারছি কি করে জিনিসটা হয়? তো রেজ ইয়োর সেলফ, এনএলপিও বলছে, গীতাও বলছে, উপনিষদ বলছে, বাবা মা বলে, গুরুজনরা বলে, রেজ ইয়োর ইনার ভাইব্রেশন। এবার আমি এখানে বলি, অনেকে হয়তো এই বিষয়টা নিয়ে উৎসাহিত হবেন এবং যোগাযোগের চেষ্টা করবেন। দেখুন আপনারা কমেন্টে হয়তো বলবেন যে জানতে চাই, আরো বেশি জানতে চাই,
বা নিজেদের জীবনে প্রয়োগ করতে চাই বা শিখতে চাই বা এটার নিজেকে পরিবর্তন করতে করতে চাই। চাই, তো এই ব্যাপারে আপনার সঙ্গে কি কোনোভাবে তারা যোগাযোগ করতে পারে? আমি আমার ফোন নাম্বার বলে দিচ্ছি। তাহলে কাইন্ডলি যদি একটু আমাদের যদি বলে দেন। ফোন করলেন ভালো, আমি যদি ফোন না ধরতে পারি অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রাখবেন যে চন্দনদার নাম করে, যে চন্দনদার পডকাস্ট, তো সেই নামটা দিয়ে বলবেন আমরা চন্দনদার পডকাস্টের রেফারেন্সে বলছি, মেসেজ দিয়ে রাখবেন, আমিই ফোন করে নেবো আমার সঠিক টাইমে। একটু সময়ের অভাব হয় তো, নিজেকে তৈরি করতে গেলে তো একটু সময় লাগে। আমার ফোন নাম্বারটা বলছি, বলুন। 9674553946। শহীদুল ভাইয়ের কাহিনী এখনো শেষ হয়নি। দেখুন, আমরা আমাদের দুঃখকেই বড় করি, এদের দুঃখটা একবার দেখুন। উনি একজন ড্রাইভার, এবার উনি, হ্যাঁ, এখন একটা উচ্চতা পেয়ে গেছেন। ম্যাগাজিনটা দেখালে যে কেউ কিছু না হলেও 100 দেবে, একটু উদার হলে 200 থেকে 500 দেবে। আবার আমি দেখলাম আমার আগেই একজন দিয়েছে বোধহয়, একজন 10,000 দেখলাম, একজন ওই ট্যাক্সি, মানে আমরা প্যাসেঞ্জাররাই হচ্ছি ওনার কন্ট্রিবিউটার, তো একজন 1,000ও দিয়েছে। তার বাইরে তো ওনার সময়ও নেই। না, তার বাইরে ওনার একদমই সময় নেই। আমি বললাম এখন আমরা সৌরভকে দেখছি দাদাগিরিতে, আপনার ফুল ভিডিও দেখাচ্ছে, উনি গাড়ির মধ্যেই দেখাবেন, আপনি যদি গাড়িতে ওঠেন দেখতে পাবেন। নরেন্দ্র মোদী মান কি বাতে এরকম ওকে এনে কথা বলছে, রাষ্ট্রপতি এ করছে, সব কিছু ভিডিও, ইন্টারভিউ, স্টার আনন্দর বোধহয় ইন্টারভিউ, সব কিছু আছে। কিন্তু আমি বললাম দাদা এটা তো গেল ইন্টারভিউ হেন তেন, এদের চিনি, আপনি এদের সঙ্গে কানেক্টেড, তাই আমি আপনাকে একটা ডোনেশন দেবো। কিন্তু আপনার আমাকে বলুন, যখন আপনি মনে মনে শুরু করলেন তখন কি করে পসিবল হলো? তখন তো আপনাকে সব প্যাসেঞ্জার বিশ্বাস করবে না। কি করে হলো? কেউ 5 টাকা ঠেকাবে, কেউ 10 টাকা, তাই দিয়ে আপনার কি যেটা হবে? আমাদের মুখের ভাষা চোর চিটিংবাজ ধাপ্পাবাজ পড়ে গেছে এই আমরা সমস্ত। বলি, হ্যাঁ। আসলে তা না, আসলে যেটা উনিও, শহীদুল ভাইও কালকে বলছিল, আপনাদের মতো মানুষগুলোকে বড্ড, মানে বড্ড স্পেশাল, এরম থাকা দরকার। আমি বললাম সেটা উল্টো দিকেও সত্যি, ঠিক ঠিক সেটাই। উল্টো দিকেও সত্যি, নাহলে দেখা হতো না আজ। তো আহ, যেটা ঘটনা, তখন আমি বললাম আপনি তখন কি করে পেতেন? সেটা হচ্ছে যে তুমি 1 পা এগো, ঈশ্বর 10 পা দাঁড়িয়ে আছেন এগোনোর জন্য। উনি কি করেছেন, ওই গাড়ি ভাড়া যেটুকু ডোনেশন, হয়তো অনেকে হেসেছে, অনেকে দেয়নি, এরকমও হয়েছে, এ করেছে, চোর চিটিংবাজি বলেছে এরকম, হ্যাঁ, ফালতু। কিন্তু উনি ওনার গাড়ি চালিয়ে সারাদিনে ডোনেশন হোক না হোক নিজের আয় থেকে 10টা করে ইট কিনতেন। ক্যান ইউ ইমাজিন? জবে আমার সাফিসিয়েন্ট ইট মিস্ত্রি হয়তো বলে দিয়েছে 5,000 ইট কি 2,000 ইট, 10টা করে ইট কিনে 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 জমাচ্ছেন। উনি আমাকে সেটাই বললেন। তা আমি বললাম 10টা? বলছে হ্যাঁ 10টা করেই জমাবো, যেদিন জমবে জমবে, যেদিন হবে হবে। এই যে উনি চেষ্টা করেছেন, আমরা তো ছোট মানুষ, ছোট চেষ্টাই করব, বড় চেষ্টা তো উনি করবেন। এবার উনি সেটা করেছেন। বলছে ওয়ান ফাইন মর্নিং একদিন হঠাৎ করে ওনার গাড়িতে একদিন প্রতিদিনের সাংবাদিক উঠে গেলেন। আচ্ছা আচ্ছা। আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, আমার চোখে জল চলে আসছে। আমি বলছি, আমি তারপরে তার রাস্তা আর পেছন ফিরে তাকাতে হয় না। আমি বললাম সে কি? বলে হ্যাঁ, উনি উঠলেন, উনি দেখলেন, উনি আর সঙ্গে সঙ্গে বললেন তুমি কি পাগল, 10টা ইটে একটা হসপিটাল বানাবে? সম্ভব এটা কখনো? তখন বলছে যে আহ, কি করব? তখন বলে ঠিক আছে, ও সে বললো না হয়তো কিছু, বা বললো, সে গিয়ে তার পেপারে আর্টিকেল ছাপলো, সেখান থেকে আনন্দবাজার নিয়ে নিল, আনন্দবাজার আর্টিকেল ছাপলো, তারপরে স্টার আনন্দের 1 ঘন্টার ইন্টারভিউ হলো, তারপরে দাদাগিরি, তারপরে নরেন্দ্র মোদী, তারপরে রাষ্ট্রপতি। আপনি এক অসাধারণ জার্নির কথা বললেন। এটা হয়তো শুধুমাত্র এই সাধারণভাবে বলাটা ঠিক নয়, তবে আমরা তো সাধারণ জায়গাতেই রয়েছি। এই সাধারণ জায়গায় থেকেই অসাধারণ গল্প, হ্যাঁ, অসাধারণ কাহিনী, এটাই কিন্তু আহ, আমরা চাই, আমরা শুনতে চাই। সেটা দৈব অলৌকিক কাহিনী হোক, সেটা মানুষের জীবনের বাস্তব জীবন সংগ্রামের রক্তক্ষয়ী কাহিনী হোক, হুম, প্রত্যেকটার মধ্যেই কিন্তু আসলে থাকেন একজন। তিনি হলেন আমাদের অন্তরাত্মা, তিনি হলেন আমাদের ঈশ্বর, যিনি প্রত্যেকের মধ্যেই বাস করছেন বিভিন্ন রকম ভাবে। আজকে পাপড়িদি যে ঘটনাটা শোনালেন, বা হয়তো তারও কিছু বাকি থাকতে পারে, আমি জানি না, তিনি বলবেন।
সেটা সত্যি খুব উৎসাহ ব্যঞ্জক এবং মনটাকে যেন আলোয় আলোকময় করে তোলে। তারপরে এখন তো হি ইজ হ্যাপি, এখন ওনাকে দেখলেই বোঝা যায় হি ইজ সাকসেসফুল। আচ্ছা। ফটো দেখাচ্ছেন, রুগীরা আসছেন, ডাক্তারবাবুরা অসাধারণ। আমি নিয়ে বললাম দাঁড়ান, নড়বেন না, আমি যেটুকু দিলাম দিলাম, হয়তো পরের মাসে আমি ছোট ছোট করেই করি, বড় কিছু করি না, কিন্তু এরকম আমার আছে, একটু করতে ভালো লাগে। আমার বর আমাকে সেটা সাপোর্ট করতেন, করো করো, হুম, করে যাও, ছোট করো কিন্তু করো। তো ওইরকমই আমি বললাম হয়তো আমি এ মাসে দিলাম, আবার নেক্সট মাসে একটা ছোট অ্যামাউন্ট দেবো, আবার নেক্সট মাসে, এরকম চলতে থাকুক, এইটা বলেছি। আর বললাম দাঁড়িয়ে যান, ওই দিদিকে আমি নেমে নামাই, ওই দিদি আপনাকে দেখাটা করে যান, কি কানেকশনে কি বেরোবে আমরা তো জানি না। নিশ্চয়ই। তো যেই দিদিকে দেখা করালাম, যার বাড়িতে গেছিলাম, উনি তো অসাধারণভাবে সেটা অ্যাকসেপ্ট করলেন এবং বললেন ওনার একজন আছে সাংঘাতিক, তার নেশা সোশ্যাল সার্ভিস করার, জনগণের সেবা করার। সেটা আমি জানি না কিভাবে করেন ভাবে, আর আমি কান মাথায়ও নিলাম না বেশিটা, কারণ সেটার দায়িত্ব ওনার। সেটা ওনার যিনি এবার দায়িত্ব। দায়িত্ব হুম। যিনি এতটা পথ আপনাকে এনেছেন, প্রথম ট্যাক্সিটা ক্যান্সেল করালেন এবং শেষ পর্যন্ত আপনি আলোকিত হলেন হ্যাঁ। এবং আলো ছড়ানোর জন্য আজ এই কথাগুলো বললেন। হুম, সত্যি এই 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 বিষয়গুলো আমাদের কাছে মাঝে মাঝে অলৌকিক লাগে। আমি একটা কথা আপনাদের আগেও দুবার বলেছি হুম, যে অলৌকিকতা কোনো ম্যাজিক নয়। হুম। যারা অলৌকিকতা নিয়ে কথা বলেন তারা কোনো জাদুকর বা ম্যাজিশিয়ান নন, কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই একটা বার্তা আসে। সেই বার্তাটা কিন্তু আমরা সবসময় খুঁজে দেখি না, বার্তাটাকে পাতা উল্টে দেখি না এবং সবচেয়ে বড় কথা বিশ্লেষণ করি না, একটু ভাবি না। যে ভাবনাটা পাপড়িদি ভাবছেন, ওনার প্রত্যেকটা কথাকে আমি যেন এক একটা বইয়ের পাতার মতো পড়ছি এবং দেখি সত্যি প্রত্যেক পাতায় কত তাৎপর্য রয়েছে তার মধ্যে। ভাবলে কত কিছু না পাওয়া যায়। আর আমরা না ভেবে একরাশ অবিশ্বাস আর সন্দেহ মনে নিয়ে এড়িয়ে চলে যাই শুধু বেশ কিছু অজুহাত দিয়ে। যাই হোক পাপড়িদি, আজকে কি আমাদের এই পর্যন্তই না আরো কিছু কাহিনী এইটা আর আমাদের একটু রয়েছে? একটু টেনে দেবো আচ্ছা, শহীদুল ভাইয়েরটা। বলুন। সেটা হচ্ছে যে তারপরে আমি বললাম আপনি তো মানুষের স্বাস্থ্য দেহ করছেন, আমি করি মন। আমার ওইদিকে আমার টিচাররাও বলেছেন, আমি নিজে মনকে দেখেছি, মন হচ্ছে আসল রাজা। তো সেই মনকে একটু না, যদি একটু ইয়ে করে দিই, একটু পুলিঙ্গটা কোথায় আছে দেখিয়ে দিই, ও নিজে নিজে জ্বালিয়ে নেয়, আসলে চালিয়ে নেয়। মনটাকে আদর করার সময় পাই না। হ্যাঁ, আমরা পাই না। শরীরটাকে আদর করে চলি সারাটা জীবন ধরে। কিচ্ছু লাভ নেই। আমার ফেসিয়াল করতে হয় না, আমার আইব্রাউ প্লাক করতে হয় না, আমার মানে আমার মতো যারা তাদের এগুলো করতে হয় না। ইভেন আমি লস এঞ্জেলেসে উম, কোনো ইয়েতে আর কি, জায়গাতে যাই, নায়িকারা তো ওখানে পাউডার, হুম, মানে কিলো কিলো রং মাখেন, আমাদের নায়িকার ওখানে বলেছিলাম যে কানেক্ট হয়ে যাও ভারতীয় দর্শনের সঙ্গে, তোমাদের এত রং আর মাখতে হবে না, আর এত হারিয়ে যেতে হবে না। আহ, সত্যি। হ্যাঁ, লস এঞ্জেলেসের নায়িকাদের একটা মুভি আচ্ছা, গ্রুপে অ্যাটাচ আচ্ছা। ছিলাম, যেখানে সব ওরা শুধু বৈভবের ওপরে বসে আছে, তো হুম, এলে হুম, এলে বলে ওরা। তো আর কোডম্যান গড পড়লে তো সেটা জানাই যায় যে কিরকম ব্যাপার স্যাপার, আমাদের মণি ভৌমিকের কথা অবশ্যই, বলছি। অবশ্যই, অবশ্যই। তো সেইটা নিয়ে আর কি মনে পড়ে, আমি ওখানে বলেছিলাম যে কোনো কিছু করতে হবে না, আমাদের স্পিরিচুয়াল পাওয়ার এমন লেভেলে আছে না, ভাবো তোমার আইব্রাউটা ওই শেপে হয়ে যাবে, হুম, চিন্তা করতে শেখো, তোমার চোখ তুমি যেমন চাও তেমন পাবে, তুমি ভাবো তোমার চুলের রং ওরম হবে, চুল পাকবে না। ইনফ্যাক্ট এটা আমি আরেকটা স্পিরিচুয়াল ঘটনা, আমার হাজবেন্ড আমাকে প্রচণ্ড মানতে, উনি নিজে তো ডিভাইন ছিলেন, ছেড়েই দিন। ওনার ওনার মারা যাওয়ার 3 মাস আগের ফটো দেখাবো, তার আগে হচ্ছে চুল সাদা, কিন্তু 3 মাস আগের ফটো আছে সমস্ত চুল কালো। আচ্ছা, এবং উনি মেডিটেশন করেই কালো করেছেন। হুম, তো ইট ইজ পসিবল, এটাই আমি অবশ্যই। বলছি, এগুলো ম্যাজিক না। না, না, না। ইউ হ্যাভ টু ডু সামথিং, ডু ইন লাইফ। বড় বড় কথা মনে হচ্ছে শুনলে, আসলে আমি আনন্দটা না, পেয়েছি, আসলে তো কি দিদি, আমি চাই সবাই পায়। এবং আমি বললাম আমি তো মনের দিকে এরম চেষ্টা করছি, নিশ্চয়ই যেখানে দারিদ্র অধ্যুষিত অঞ্চল, সেখানে টিচাররা, সাধারণত টিচারদের পক্ষে সম্ভব হয় না স্কুলে যে ইঞ্চিতে ইঞ্চিতে 50টা ছেলেকে দেখার। হুম, হুম, তো স্বাভাবিক কিছু ছেলে মেয়ে না, পরিবেশের কারণে যারা ব্যাক বেঞ্চার আমরা বলি, বা নিজেরা হারিয়ে যায়, আমাদের পাড়ার স্কুলেও আছে, বিশেষ করে দরিদ্র অঞ্চলে তো আছেই।
এই যে হারিয়ে যাওয়া বাচ্চারা তো এক একটা প্রদীপ, ওদেরকে মানে আমার মিশন এটা, আমি সবার কাছে আশীর্বাদও চাই বা এই পডকাস্টের মাধ্যমেও বলছি যে এই বাচ্চাগুলোকে যেন তুলে দাঁড় করাতে পারি। আমার টিচিং হচ্ছে এনএলপি, হ্যাঁ, এবার এর সঙ্গে গীতা কানেক্টেড কোথায় আছে না আছে সেটা অনেক বড় স্টাডি, পড়াশুনো করছি, হয়তো চাকরি জীবনে সেটা হবে না, চাকরি অবসরের পরে করা যাবে, কিন্তু আমি ছোট ছোট করে দিই। এবং গতকালকের ক্লাসেও একটি বাচ্চা ছেলেকে আমি দেখেছি, যখন আমি ওকে কিছু জিনিস বুঝিয়ে দিলাম, স্পিরিচুয়ালিজমের ব্যাপারেই যাইনি, গেছি মন, তোমার খেলা, তোমার রোজকার সারাদিনের কাজকর্মের মধ্যে দিয়ে তুমি কি করবে কি করবে না, সেই ব্যাপারগুলো যখন ওকে দেখালাম এবং যখন দেখলাম ওর স্কিনের টোন মানে একদম কালার চেঞ্জ হয়ে গেল। সবাই ওখানে আহ, মানে সেই, আমি একা বলিনি, সমস্ত অভিজ্ঞ চোখ ওখানে বসেছিলেন এবং তারা অনেক কোয়াইট এক্সপিরিয়েন্সড, অনেক এজেড মানুষ, তারা আমার থেকে অনেক সিনিয়র, অনেক গুণী, তারাও স্বীকার করলো যে হ্যাঁ, ছেলেটির নাম দেবজ্যোতি। তো দেবজ্যোতি সত্যি সত্যি রং খুলে গেল আর কি ওই 1 ঘন্টার মধ্যে। তো এনএলপি সম্বন্ধে চন্দনদা একটুখানি জানাতে বলেছেন, ইট ইজ নাথিং বাট বিহেভিয়ারাল সায়েন্স, এবং বিহেভিয়ারাল সায়েন্সের যেটা মেইন পুরো কথাটা হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, এবং যেটা এখানে মেইনলি দেখা হচ্ছে কমিউনিকেশন। আমরা না ভেতরে ইনার টক প্রচুর করি। এই ধরুন একটা বড় কাজ করেছেন, মনে করুন আপনি এবার স্ট্র্যাটেজিক্যালি পেছনে চলে যান, দেখবেন স্ট্র্যাটেজিক্যালি আপনি মনকে বুঝিয়েছেন আউটকাম ইজ ফ্যান্টাস্টিক, আউটকাম উইল বি। তো আপনার সাবকনশাস বা আপনার মন বা আপনার আত্মা তারা জানে কত বড় আউটকাম এটা হবে, বা কিছু রেজাল্টই হবে না, যেটাই হোক সে জানে। এবং এই বড় কাজগুলোতে ওরা পেছন থেকে করে। এই যে সেলফ টক, এই ল্যাঙ্গুয়েজ, নিজেকে বলা, হয়তো আমরা খুব ছোট, নিজেকে ছোট মনে করছি, কেউ বলেছে তোমার দ্বারা কিছু হবে না, শুনে শুনে বড় হয়েছি, বা আমাদের পারিপার্শ্বিক জগৎ সব পেয়েছি, আসর কি করে হবে। তো সেইটা কিন্তু ভেতরে চলে যাও, তোমার ভেতরটাকে একটু ঝাড়পোছ করে পরিষ্কার করো, এভরিথিং ওই ওয়েবসে। নাহলে শহীদুলদা আমার সঙ্গে, অত বড় একটা আত্মা, সে আমার সঙ্গে কি করে, সে পুরো গ্রামের কথা ভেবেছে একটা বোনকে হারিয়ে, স্বাভাবিক। হ্যাঁ, অত বড়, তার মানে কি আমার আমার ভাইব্রেশন কোনোভাবে যেভাবেই হোক, দাদার হেল্পে হোক, আমার বাবাজি মহারাজের হেল্পে হোক, লাহিড়ী মশাই আমার গুরুর হেল্পে, আমার ভাইব্রেশন রেজড আপ হচ্ছে, যেখানে তার বা সঙ্গে সেই লেভেলে আপনাকে নিয়ে যেতে পেরেছে সেই দিন। আর একটা শেয়ার আপনাদের সঙ্গে করি, সব দিয়ে গেলাম প্ল্যাটার, ইট ইজ আ প্ল্যাটার, যেটা খাবেন খাবেন, চেলো কাবাবে মাংস আছে, চিকেন আছে, ডিম আছে, এভরিথিং, তো যেটা খাবেন। আমি রিসেন্টলি 2 দিন ধরে, এটা আমি জানতামই, ফালুং গং বলে একটা প্র্যাকটিস আমি আগেও করতাম, এখনও করছি, এখন আবার এই রিসেন্টলি 2-3 দিন হয় শুরু করেছি। এতে আপনার ভাইব্রেশন রেজড আপ হয় এবং আরও অনেক অনেক কিছু হয়, হয়তো সেই ভাইব্রেশন রেজড আপ হয়েছে। এবং বলে রাখি, ফালুং গং কিন্তু দাদা আমাকে রাম ঠাকুরের দীক্ষার ঠিক পরে হয়েছে। আচ্ছা। মানে আমি বিশ্বাস করি ঠাকুর যেহেতু পছন্দ জানে যে পাপড়ি এগুলো পছন্দ করে, সেই কারণে ঠাকুর বলেছে যা দিলাম একটা। তখন কেউ জানতো না, 2015-এ ফালুংগং কলকাতায় পরিচিত ছিল না। আজকে ফালুংগংয়ের বুক স্টলে একটা কাউন্টার হয়, আজকে হয় রেগুলার বেসিসে, লাস্ট 2 বছর তো হচ্ছেই, আচ্ছা। হ্যাঁ। তো আজকে হয়। তো ফালুংগং ইজ, আমি আমার যখন কন্যার বিয়ে দিই, আমার তো কিছুই ক্ষমতা নেই, আমার কন্যাকে বলেছিলাম যে এক তো আমার পালিটা, আমি খারাপ বিয়ে দিলেও আমার দোষ হবে, ভালো বিয়ে দিলে নাম হবে না, আই নো দ্যাট। সেই জন্য ওকে বলেছিলাম আমার কোনো দায় নেই, সম্বন্ধ আমি দেখতে যাচ্ছি, তুমি ঠাকুরের আসনের সামনে বসে মাথা কপাল কুটবে যে আমার এই এই চাই, আমি গিয়ে নিয়ে আসবো, আমার হচ্ছে কাজ আনাটা। অ্যান্ড শি ডিড, আমাকে ভীষণ ওবিডিয়েন্ট ছিল, আমার কথা শুনেছে, ঠিক ঠিক জায়গায় ওকে প্লেসমেন্ট দিতে পেরেছি। যেটা বলার, বিয়েটা কেন বলছি আবার সংসারের মধ্যে, বিকজ আমার কলিগরা যখন ওই বিয়েতে এসছিলেন, তারা বলেছিলেন আমি ওই বিয়েতে না রাম ঠাকুরকে, লাহিড়ী মশাইকে, ফালুংগং টিচারকে, সবাইকে আমি ইনভাইট করেছি, রাম ঠাকুরকে তো কার্ড দিয়েই ইনভাইট করেছিলাম, বাকিদের হাত জোর করে। তো
করেছিলাম, এবং আমার যে কলিগ যারা সেনসিটিভ, যারা বোঝে, তারা বলেছিল তৃষ্ণার বিয়ের থেকে কি হয়েছিল জানি না, সে নাকি খাবারের অপূর্ব স্বাদ হয়েছিল, আমি পাইনি, যদিও খেতেই পাইনি। এবং বলছিল যে আমরা জানো বাপরি, আমরা খাওয়ার পরে 1.5-2 ঘন্টা আমরা ওখানে শুধু দাঁড়িয়েছিলাম, কেন পা আটকানো ছিল, কিছু ছিল তোমার বিয়ের আসরে। আমি বললাম সে কি বলনি, তখন বলতে পারতে, আমি তাহলে আরো এক্সট্রা অ্যালার্ট হতাম। বলছি না, তুমি তো প্রচন্ড ব্যস্ত, আমরা যেন মনে হচ্ছে আমাদের নিজেদের বাড়ি বা কিছু। আমি বললাম তাহলে হতে পারে আমার গুরুরা সবাই এসছিলেন, তারা হ্যাপি ছিলেন, এটা হতে পারে। বাহ। তো আমি বিশ্বাস করি এটাই। বাহ বাহ বাহ, খুব সুন্দর আমাদের এই হ্যাঁ, সময়টা কাটলো, এবং দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এই ছোট কথা বলছি না, আহ, আপনার মতো মানুষ যেন এই জগতে আরও আসেন এবং আমাদের আলোর পথ দেখান। এবার আলো আমি নেব কি নেব না, আলো কতটুকু আমাকে আলোকিত করবে সেটা আমার উপর নির্ভর করছে। সেই কারণে আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে আলোকে গ্রহণ করার। যেমনভাবে সূর্য দেখবেন পূর্ব দিকেই তার ডালগুলো নিয়ে যায়, ফটোট্রপিক চলন যাকে বলে বিজ্ঞানের ভাষায়। তো আমরা যদি আলো চাই, তাহলে আলোর দিকে আমাদের গতি হবে। আলো তো আসছে সবার ওপরই, কিন্তু সব ডাল তো আর পূর্ব দিকে বেঁকে সূর্যের দিকে তাকিয়ে থাকে না। তা আমাদের চেষ্টা করতে হবে সেই আলোর পথে যাত্রা। আলোর পথে যাত্রার এই এপিসোড আজকে পাপড়িদি আমাদের সামনে উপস্থাপন করলেন, তিনি তার মতন তুলে ধরলেন, আমরা আমাদের মতো শুনলাম। আমরা চেষ্টা করব নিজেদের আরও এনরিচ করার, আরও বেশি আলোকিত করা, সমৃদ্ধ করার। এইটুকুই করতে পারি, আর এর বেশি কিছু নয়। আজকে আমার এখানে পৌঁছনো আমার ভীষণ সে কি, আমি ট্রেন চড়তে পারি না, তার জন্য একজন মানুষ সামনে বসে আছেন, তাকে উপস্থিত করছি না। তো তার পারমিশন নিইনি বলে, সেও দাদারই, মানে আমার মহারাজ, বাবাজি মহারাজেরই দান। আরো অনেক গল্প বাকি রইলো আপনাদের সঙ্গে, আবার করব। আজকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মাননীয়া পাপড়ি সেনগুপ্তকে অজস্র কৃতজ্ঞতা জানাই, এবং তার প্রতি আমি অন্তরের শ্রদ্ধা জানাই। আপনাকে সমগ্র দর্শক কুলের তরফ থেকে, আমার থেকে আপনাকে অজস্রবার আমি প্রণাম জানাচ্ছি। ভালো থাকবেন। না, আমার প্রণাম জানবেন, আমি একটা গান দিয়ে শেষ করব। যে কাঁদুনি হিয়া কাঁদিছে, সে কাঁদুনি সেও কাঁদিল। আমার হৃদয় যে কারণে কাঁদে, চন্দনদার হৃদয় সেই কারণে কাঁদে, শহীদুল ভাইয়ের হৃদয়ও সেই কারণে কাঁদে। সেই কান্নাগুলো ওনারা একসঙ্গে করে আমাদের সবাইকে একটা বলের মধ্যে রেখেছেন। আমরা সবাই আছি হাত ধরে, উই অল আর কানেক্টেড। নমস্কার। ভালো থাকবেন সবাই।